আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিও। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো ভাইয়া? না, আরমান, তুমি সরাসরি ভাইয়া যেভাবে প্রমাণ করে দেখাইছি না যে এইভাবে ডিওটা আসছে, ওইভাবে তুমি লিখে লিখে করলেই হবে, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছো আরমান। হ্যাঁ, ওকে, হ্যাঁ, সবাই ক্লিয়ার। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। থ্যাংক ইউ ফর আস্কিং। তোমরা সবাই কেমন আছো ভাইয়া? আমি আজকে দৌড় দিয়ে আসলাম, নিচে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আজকে থেকে অর্গানিক শুরু হচ্ছে। ওকে, থার্ড চ্যাপ্টার না পড়লে প্রবলেম হবে কি? থার্ড চ্যাপ্টার যখন পড়াবো তখন। হ্যাঁ, এখন আপাতত সেকেন্ড চ্যাপ্টার। আচ্ছা, গতদিন একটা হোমওয়ার্ক দিছে ভাইয়া, হোমওয়ার্কটা কি বাসায় করছিলা? বলো তো। ওকে, ডিও এর ম্যাথ সাধারণত এইচএসসি তে দেয় না, অ্যাডমিশনেই দেয়। তারপরে ভাইয়া সব করায় রাখলাম যদি ইন এনি কেস কোনটা দেয় আর কি। হ্যাঁ, অর্গানিকের লেকচার মনে হয় 28টার মতো, মোস্ট প্রবাবলি। ওকে, সো এখন কয়েকটা কথা বলে তারপর শুরু করবো ভাইয়া। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথা হচ্ছে, অর্গানিক নিয়ে আমাদের সবারই কম বেশি একটা জল্পনা কল্পনা থাকে যে হয়তো 9-10 যখন ছিলাম তখন আমাদের চিন্তা ছিল যে কারো না কারো থেকে শুনছো অর্গানিক কঠিন, তো 9-10 থাকতে কিছুটাও পড়ো নাই বা হালকা একটু পড়ছো, পরে শেষ করছো। ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে উঠছো তখন তোমরা কারো না কারো কাছ থেকে শুনছো যে অর্গানিকটা কঠিন, এবং এই জন্য ধরো আগে থেকে একটা মাথায় ধারণা চলে আসছে। এটা আমার ক্ষেত্রেও সেম ছিল, ধারণা চলে আসছে। সো ম্যাক্সিমাম বাংলাদেশের আমি বলবো যে ম্যাক্সিমাম সায়েন্সের 90% স্টুডেন্ট হচ্ছে অর্গানিককে ভয় পায়। এতে করে হয় কি, যেই 10% স্টুডেন্ট অর্গানিকটা কিছুটা হইলেও পড়ে, তারা পরীক্ষায় গিয়ে একটা বেশ ভালো অ্যাডভান্টেজ পায়। এখন সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক। হুম, সো যখন আমি অ্যাডমিশন দিলাম আমি দেখলাম কি যে অর্গানিক থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে ভাইয়া। সো আমাদের কি করতে হবে ভাই, অর্গানিকটা বুঝে পড়তে হবে। এখন আমি যখন নিজে অর্গানিক পড়তেছিলাম আমি আসলে ধরতে পারতেছিলাম না শুরুতে যে কোনটা কিভাবে পড়লে ভালো হয়। তারপর যখন আস্তে আস্তে টাইম টু টাইম গেল, সময় গেল, সুযোগ আসলো, তখন বুঝলাম যে না, আসলে অর্গানিক এত বড় বিশাল কিছু না। অর্গানিক একটু গোছানো একটা জিনিস, এবং আমি যদি গুছিয়ে পড়তে পারি তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। তো ক্লাসের শুরুতেই ভাইয়া তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে কেউ অবশ্যই আগের ক্লাস না করে পরের ক্লাসে রেকর্ড দেখবা, লাইভ করার দরকার নেই। কেন বলতেছি এই কথাটা? অর্গানিকের প্রত্যেকটা ক্লাস হচ্ছে লিঙ্কড। কেন বলতেছি লিঙ্কড? কারণ ভাইয়া অন্য যেই চ্যাপ্টারই তুমি কোনো না কোনো কারণে স্কিপ করছো বা সামথিং করছো, কোনো সমস্যা নাই। এই চ্যাপ্টারটা দয়া করে কোনো ক্লাস স্কিপ করবা না। লাইভ দেখতে পারো নাই, সমস্যা নাই, রেকর্ড দেখে ফেলবা। রেকর্ড দেখতে পারো নাই, সমস্যা নেই, অন্তত পিডিএফটা দেখে ফেলবা। তাহলে অ্যাটলিস্ট কি বলতেছি সেটা অ্যাটলিস্ট বুঝবা। হ্যাঁ, কেন বললাম সবগুলো একটা একটার সাথে লিঙ্কড। ওকে, তাহলে ভাইয়ার কাছে এখন তোমরা সবাই কমিটমেন্ট দিতে হবে। কমিটমেন্টটা হচ্ছে আমরা সবাই অ্যাটলিস্ট লাইভ না করি, রেকর্ড দেখি, অন্তত রেকর্ডও যদি না দেখি পিডিএফ অন্তত। নতুন ক্লাসে এসে এই কথা বলবো না আমি আগের দিন ক্লাস করিনি, আজকে ক্লাস করবো কিনা। ওকে, সবাই এটাতে ভাইকে কমিটমেন্ট দিচ্ছ? বলো। না, সমস্যা নাই দীপ। ওকে, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। না, ওই যে বললাম তো ভাইয়া, লাইভ যদি কোনো কারণে করতে না পারো ভাইয়া, কোনো সমস্যা নেই, তুমি রেকর্ডেড দেখো। রেকর্ডে যদি কোনো কারণে করতে না পারো ভাইয়া, পিডিএফটা দেখো অন্তত। হ্যাঁ, ভাইয়া সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে। আর আমি চেষ্টা করব যে ইনশাল্লাহ এই অর্গানিক পড়ানোর শেষে তোমরা যেন এইচএসসি তে তো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যেন করতে পারো, প্লাস এমসিকিউ বলো, অ্যাডমিশন বলো, সবগুলোতে যেন অর্গানিক দিয়েই তুমি একটা ভালো মার্ক উঠাইতে পারো। আমি চাই তোমরা ওই 10%-এর মধ্যে থাকো, যে 10% অর্গানিকটা পরে এক্সট্রা বেনিফিটটা পায়। ওকে, ইনশাল্লাহ। ওকে, চলো ভাইয়া, আমরা সবাই তাহলে শুরু করি। দেখি আমরা কেমন কি করি। তোমরা ভয় পেও না ভাই, আজকে ক্লাসটা করো, দেখবো মজা পাবা। আচ্ছা, আগে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। শঙ্করায়ন, শঙ্করায়ন তোমরা কেমন পারো ভাইয়া বলো তো? শঙ্করায়ন কি পারো নাকি ভাইয়া, বলো দেখি। নামকরণ আজকে না, নামকরণ নিয়ে টেনশনই নিও না। নামকরণ, সমানতা, বেসিক কথাবার্তা সব ভাই পারবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আচ্ছা শঙ্করায়ন। আচ্ছা,
যারা সংকরণ পারো না তারাও আজকে পারবা ইনশাল্লাহ। আজকে সংকরণ পড়াবো, জৈব যৌগের সংকরণ পড়াইতে গিয়ে সংকরণ পড়াই ফেলবো ইনশাল্লাহ। সিগমা পাই বন্ধনের বিষয়গুলো পড়াই ফেলবো আজকে ইনশাল্লাহ। যারা প্রথম পত্রের অধ্যায় 3 নিয়ে একটু কম পারো তারাও আজকে পড়লে ওই অংশগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেরি না করে, ভয় না পেয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো শুরুতে আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে হোমওয়ার্কটা। বলো এটার এক এক কথায় অ্যান্সার কি, বলে ফেলো তো ভাইয়া। দূষিত পানির নমুনার সিওডির মান বিওডি থেকে বেশি হয় কেন? উত্তর কি বলো। আর আজকে কিন্তু সবাইকে অনেক রেসপন্স করতে হবে ভাইয়াকে, হ্যাঁ? আচ্ছা বলো এটার কারণটা কি ছিল, মনে আছে? ভাইয়া কিন্তু বুঝাই দিছিলাম। সিওডি বা বিওডি দুইটাই হচ্ছে আসলে অক্সিজেনের চাহিদা, মানে কোনো পদার্থ পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটার চাহিদা। এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে বিওডির কথা যদি ভাইয়া বলি, বিওডিটা হচ্ছে আসলে জৈব পদার্থ যেগুলা সহজে পচনশীল, সহজে পচনশীল, এদেরকে পচাতে যেই পরিমাণ অক্সিজেন লাগবে সেটাই হচ্ছে বিওডি। আর সিওডিটা কি ভাইয়া? সিওডি আবার দুই ভাগে ভাগ করা। জৈব কথা যদি বলি, জৈবর মধ্যে হচ্ছে যারা সহজে পচনশীল নয়, সহজে পচনশীল নয় তারা, প্লাস অজৈব সবগুলা, অজৈব অল সবগুলাকে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে সিওডি। অবভিয়াসলি সিওডি তে পচানোর পরিমাণ বেশি, এজন্য সিওডির মান বেশি, বিওডির মান কম। এখন ভাইয়া এমসিকিউতে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, জৈব পদার্থ পচানোর জন্য কোনটা অক্সিজেনের চাহিদা বলি আমরা? জৈব পদার্থ বললেই ভাইয়া তুমি বিওডি বলবা, আর যদি জৈব অজৈব উভয় বা সকল পদার্থ বা ম্যাক্সিমাম পদার্থ এরকম টাইপের কথাবার্তা বললে তখন তোমরা সিওডি বলবা। মানে শুধু জৈব বললে বিওডি, আর বাকি এছাড়া অন্য যাই বলুক না কেন সেটা সিওডি। সবাই কি ক্লিয়ার? বলো ছোট্ট করে একটা সি লিখে দাও দেখি ভাইকে, সবাই ক্লিয়ার কিনা। সৌমেন ফার্স্ট ইয়ার শেষ, এখন কিভাবে পড়বো বুঝতেছি না ভাইয়া। এইসব ডিপ্রেশনের কথা এখন বাদ, এখন শুধু জৈব যৌগ পড়বো, বাস শেষ। আজকে থেকে এই ক্লাসগুলোতে আমরা আর অন্য কোনো চ্যাপ্টার নিয়ে কথা বলবো না, আমরা শুধু জৈব যৌগ নিয়ে কথা বলবো। তোমাদের যে জিনিসটাই ভয়, আমাদের আসলে মেন প্রবলেম কি জানো ভাইয়া? আমরা ধরো ভাত খাইতেছি, আমরা চিন্তা করি ভাতের কথা না, আমরা চিন্তা করি আচ্ছা আমার তো ওই জিনিসটা খাওয়া হয় নাই, কিন্তু ভাত খাওয়ার মজাটা তো তুমি পাচ্ছ না। তো এই জন্য জৈব যৌগ পড়ার সময় অন্য চ্যাপ্টারের চিন্তা বাদ, আমরা শুধু চিন্তা করবো এই জৈব যৌগটাকে আর কিভাবে ভালো মতো পড়া যায়, ঠিক আছে? এই আচ্ছা চলো ভাইয়া আমরা শুরু করি জৈব যৌগ। আচ্ছা এইখানে যে বিখ্যাত ব্যক্তিটা আছে, হুম, বিখ্যাত ব্যক্তিটা ওনার নাম হচ্ছে বার্জেলিয়াস। উনি একটা কথা বলছে ভাইয়া। আচ্ছা এই সব কথাবার্তা বাদ, আগে প্রথম একটা কোশ্চেনের উত্তর দিই। ধরো আমি নিজেই নিজেকে কোশ্চেন করতেছি, আচ্ছা ভাইয়া আমরা শুধু জৈব যৌগই কেন পড়তেছি? আমরা শুধু জৈব যৌগই কেন পড়তেছি, অজৈব যৌগ পড়লে কি সমস্যা ছিল? আচ্ছা পৃথিবীতে যদি 100টা যৌগ থাকে তার মধ্যে 90 থেকে 95টা যৌগই হচ্ছে জৈব যৌগ, আর মাত্র 5 থেকে 10টা যৌগই হচ্ছে অজৈব যৌগ। সংখ্যার দিক থেকে যদি বলি, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও অধিক, যেখানে অজৈব যৌগের সংখ্যা 90,000-এর অধিক, মানে 1 লাখের কাছাকাছি। সো তুমি বুঝতেই পারতেছো জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আবার অজৈব যৌগগুলোকে বিভিন্ন প্রসেস করে জৈব যৌগে পরিণত করা যায়। আবার কেমিস্ট্রির এমন একটা শাখা হচ্ছে জৈব যৌগ, যে শাখাটা খুবই গুছানো, তুমি সহজেই সবকিছু সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবা, গুছানো শাখা। অজৈবটা গুছানো না। সো তুমি যদি জৈব যৌগটা ভালো মতো পড়ো, তুমি ম্যাক্সিমাম যৌগ সম্পর্কে যেমন একটা ধারণা পেতে পারো, প্লাস কেমিস্ট্রি যে এত এত যৌগ সবগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়াও পেতে পারবা। তাই আমরা জৈব যৌগটা পড়ি। জৈব যৌগ পড়লেই আমাদের মোটামুটি কেমিস্ট্রির প্রায় 90 to 95%, কেউ কেউ বলে 100%, একটা জগৎ সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসে। জৈব যৌগ আমরা কেন পড়ি এটা হচ্ছে তার কারণ। ওকে আচ্ছা, এরপরের কথা হচ্ছে জৈব যৌগ নিয়ে অনেকে অনেক সময় অনেক মতবাদ দিয়েছেন। তার মধ্যে একটা বিখ্যাত মতবাদ ছিল হচ্ছে বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ, বা ইংলিশে যেটাকে বলে ভাইটাল ফোর্স থিওরি। উনি মতামতটা কি দিয়েছে ভাইয়া? জৈব যৌগসমূহ শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে উৎপন্ন হয়। দেখো, এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে উৎপন্ন হয়, তাই জৈব যৌগসমূহ গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা যায় না। বার্জেলিয়াসের এটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। এখন ঘটনা কি জানো ভাইয়া? ঘটনা হচ্ছে এই যে অদ্ভুত যে শক্তিটা, এই অদ্ভুত শক্তিটা কি, কোত্থেকে আসছে, কার জন্য আসছে, এটা উনি ব্যাখ্যা করতে পারেন নাই। উনি জাস্ট একটা মতবাদ দিয়েছেন। সেটা কি? এক অদ্ভুত শক্তির কারণে বা প্রাণ শক্তি যেটাকে বলে, এটার কারণে শুধু জীব দেহে বা যাদের মধ্যে জীবন আছে, সেটা প্রাণী হোক উদ্ভিদ হোক, তাদের থেকেই যেসব যৌগ পাওয়া যায় সেটা হচ্ছে জৈব যৌগ। এবং মানে জৈব যৌগগুলা যেহেতু এরকম অদ্ভুত শক্তির কারণে শুধু জীব দেহ বা প্রাণী দেহ থেকেই পাওয়া যাচ্ছে, সো ওদেরকে আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারবো না। এই কথাটাকেই 1828 সালে
ভুল প্রমাণ করেন হচ্ছে ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার উচ্চারণটা হচ্ছে এরকম, ফ্রেডরিক ভোলার, ওহলার, অয়লার, অনেকে অনেক রকম বলে, বাংলায় তো একটু বিকৃতি হয়ে গেছে নামটা এই। তো ফ্রেডরিক ভোলার 1828 সালে উনি অ্যামোনিয়াম সায়ানাইড যেটা একটা অজৈব যৌগ, যেটা একটা কি ভাইয়া অজৈব যৌগ, এটাকে উত্তপ্ত করে উনি তৈরি করেন ইউরিয়া যেটা একটা জৈব যৌগ, ইউরিয়া যেটা একটা জৈব যৌগ। এবং এই যে এই বিক্রিয়াটাকে বলা হয় কি ভাইয়া জানো, ওহলার সিনথেসিস। এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে ওহলার বা অয়েলার সিনথেসিস বা সংশ্লেষণ। কি সংশ্লেষ করা হয়েছে এখানে ভাইয়া বলতো, ইউরিয়া উৎপন্ন করা হয়েছে। তো মাঝে মাঝে ভাইয়া একটা প্রশ্ন আসে যে সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত জৈব যৌগের নাম কি? উত্তর হচ্ছে ইউরিয়া। সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত জৈব যৌগের নামটা কি? সেটার নাম হচ্ছে ইউরিয়া। সেটা কে প্রস্তুত করেন? ফ্রেডরিক ভোলার, ওহলার, অয়লার, যেটা আছে অপশনে সেটা দিবা। এবং এই বিক্রিয়াকে বলা হয় ওহলার সংশ্লেষণ বা ওহলার সিনথেসিস, এই জিনিসটা বলা হয়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু ঘুরপাক খাইতেই পারে, আচ্ছা ভাইয়া এটা অজৈব যৌগ কেন আর এটা জৈব যৌগ কেন? তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি তো তোমরা একটা অ্যান্সার দাও তো। এটাকে আমি জৈব যৌগ কেন বলবো, কি দেখে বলবো বলো দেখি, তোমাদের আইডিয়া কি? কি দেখে বলবো বলো দেখি। হাইড্রোকার্বন দেখে না? আচ্ছা সিও, আচ্ছা ভেরি গুড। এই যে এই জিনিসটা দেখে, এই যে এই জিনিসটা দেখে এটাকে বলা হয় কি ভাইয়া জানো, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। এটাকে বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। এটা দেখে বোঝা যায় এটা জৈব যৌগ। এখন ওই কালে আবার কেমনে জানতো এগুলা? ওই কালে হচ্ছে গন্ধযুক্ত, যেগুলো একটু দুর্গন্ধ হইতো সেগুলো জৈব যৌগ, যেগুলো দুর্গন্ধ হইতো না সেগুলো অজৈব যৌগ, এরকম ভাবে ভাগ করতো আর কি, বুঝছো? এই, আচ্ছা মূলত তাহলে জৈব যৌগ জিনিসটা কি? আচ্ছা তাহলে যদি বলি জৈব যৌগের জনক কে, তাহলে অ্যান্সার কি? জৈব যৌগের জনক, জৈব যৌগের যে ইনভেন্টর অফ অর্গানিক কেমিস্ট্রি, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, এগুলা যদি বলি তাহলে অ্যান্সার হচ্ছে ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার, ফ্রেডরিক ওহলার, ফ্রেডরিক অয়লার, যেটা আছে আর কি সেটাই হবে তোমাদের অ্যান্সার। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন আসি জৈব যৌগে মূলত কি। জৈব যৌগটা হচ্ছে হাইড্রোকার্বনের একটা যৌগ বা তার জাতক, মানে হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, যেটার মূল মৌলটা হচ্ছে কার্বন, কার্বন স্কেলিটন, কার্বন কাঠামো দিয়ে তৈরি। হাইড্রোকার্বন বা তার জাতক মানে হাইড্রোকার্বন থেকে তৈরি হওয়া জিনিসপত্র জৈব যৌগের মধ্যে পড়ে। হাইড্রোকার্বন ছাড়াও এটাতে কি কি থাকতে পারে ভাইয়া? হাইড্রোকার্বন ছাড়াও থাকতে পারে, মানে কার্বন হাইড্রোজেন ছাড়াও থাকতে পারে অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এরকম। আমি এভাবে পড়তাম চপসেন, এরকম লিখতাম চপসেন, এরকম আমি লিখতাম। এখন তোমাদের কাছে কিছু প্রশ্ন করব, মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, আমি কয়েকটা যৌগ লিখবো। ধরো 1 নম্বরে লিখলাম কার্বন ডাইসালফাইড, 2 নম্বরে লিখলাম CCl4, 3 নম্বরে লিখলাম CO2, তারপর ধরো 4 নম্বরে লিখলাম CH3COOH, 5 নম্বরে লিখলাম হচ্ছে HCN হাইড্রোজেন সায়ানাইড, 6 নম্বরে লিখলাম ধরো এই জিনিসটা OH হাইড্রক্সি বেনজিন বা যেটাকে আমরা বলি ফেনল, এটার আর একটা নাম আছে সেটা পরে বলবো। আচ্ছা তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ 1 নাম্বারটাকে আমরা কি জৈব যৌগ বলবো নাকি বলবো না, কি মনে হয় তোমাদের? 1 নাম্বারটাকে জৈব যৌগ নাকি জৈব যৌগ না? ইয়েস অর নো, ওয়াই অর এন, এই জিনিসটাই বলবো। হ্যাঁ আচ্ছা, অনেকে বলছো বলবো, অনেকে বলছো হচ্ছে বলবো না। ওকে, চলো দেখি এগুলোর একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমরা। প্রথম কথা কি ভাইয়া জানো? প্রথম কথা হচ্ছে এখানে হাইড্রোকার্বন আছে কিনা। হোয়াট ইজ হাইড্রোকার্বন? হাইড্রোজেন আর কার্বনের বন্ধনটা আছে কিনা। এখানে কি আছে কিনা ভাইয়া? হাইড্রোকার্বন আছে কিনা, মানে হাইড্রোজেন আর কার্বনের বন্ধনটা আছে কিনা। তো ফার্স্ট অফ অল এখানে হাইড্রোকার্বন নাই, আবার কোনো জৈব যৌগ থেকে এটাকে প্রস্তুত করা যায় না, তার মানে এটা হচ্ছে একটা অজৈব যৌগ, ক্রস দিয়ে দিলাম। এটা একটা অজৈব যৌগ, ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্ন, CCl4 এটা কি জৈব যৌগ? আচ্ছা দ্বিতীয় না, 3 নাম্বারটা ধরলাম, ধরো কার্বন ডাইঅক্সাইড, এটা কি জৈব যৌগ? 3 নাম্বারটা, 3 3 3 নাম্বারটা, 3 2 বাদ 3 নাম্বারটা। গুড, এটাও কিন্তু জৈব যৌগ না, কারণ এখানে হাইড্রোকার্বন নাই।
এখন অনেকের মনে হইতে পারে 2 নাম্বার যেটা আছে না ভাইয়া CCl4, এটাও জৈব যৌগ না, বাট না, এটা জৈব যৌগ। কেন জানো? ওই যে মিথেনের কথা মনে আছে, বাচ্চাকালে পড়ছিলাম, মিথেনকে যদি আমি ক্লোরিনেশন করি 4 বার, তাহলে 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তৈরি হবে কি CCl4, মানে হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বন থেকে আসছে, তাহলে এটা একটা জৈব যৌগ। আচ্ছা, এবার পাশের এই 3টা লিখছি না ভাইয়া, পাশের 3টাই জৈব যৌগ, পাশের 3টাই জৈব যৌগ, সন্দেহ নাই। এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ। এখন প্রশ্ন হচ্ছে জৈব অ্যাসিড নাকি? তোমরা কি জানো ভাইয়া, জৈব অ্যাসিড থাকতে হইলে একটা মূলক থাকা লাগে, সেটা হচ্ছে COOH। জৈব অ্যাসিড হইতে হইলে COOH মূলক থাকা লাগে। তাহলে প্রথমটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, ফাইন। দ্বিতীয়টা কিন্তু জৈব অ্যাসিড না, তৃতীয়টা কিন্তু জৈব অ্যাসিড। কথা হচ্ছে ভাই এখানে তো COOH নাই, তাও এটা জৈব অ্যাসিড কেন? কারণ হচ্ছে ফেনল হাইড্রোজেন ত্যাগ করতে পারে, আর যে হাইড্রোজেন ত্যাগ করতে পারে সে একটা অ্যাসিড। এজন্য এটার আরেকটা নাম কি জানো ভাইয়া? কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড। ওই যে গ্রামে গঞ্জে দেখবা বাসায় যেন সাপ না ঢোকে, এজন্য কার্বলিক অ্যাসিড বোতলে ভরে রেখে দেয়, কার্বলিক অ্যাসিড বোতলে ভরে রেখে দেয়। এটা হচ্ছে একমাত্র জৈব অ্যাসিড যেখানে COOH মূলক নাই, যেখানে COOH মূলক নাই। তাহলে ভাইয়া প্রথম কাজ হচ্ছে আমাদের দেখা যে এখানে হাইড্রোকার্বন বন্ধন আছে কিনা। দ্বিতীয় কাজ হচ্ছে এটা কি হাইড্রোকার্বনের জাতক কিনা, তাহলেই মোটামুটি আমরা এটা জৈব যৌগ হবে কি হবে না আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখো এখানে যে 6টা আঁকছি ভাইয়া, 6টার মধ্যে মাত্র 2টা জৈব যৌগ না, বাকি সবগুলাই দেখো জৈব যৌগ। জৈব যৌগের প্রাচুর্যতা অনেক বেশি। এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সুন্দর করে উত্তরটা দিবা ভাইয়া। হ্যাঁ, জাতক মানে উৎপাদ, এই যে হাইড্রোকার্বনের জাতক মানে হাইড্রোকার্বন থেকে কি এটা পাওয়া যায় কিনা, এরকম আর কি। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, জাতক মানে উৎপাদ আর কি, কারো থেকে তৈরি হতে পারে কিনা। নবজাতক বললাম না, নতুন শিশু, হ্যাঁ এরকম। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস উত্তর দাও ভাইয়াকে, সেটা হচ্ছে এখন ইনশাল্লাহ যে কোনো যৌগ যদি তোমাদেরকে দেয়, তোমরা অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারবা এটা বের করার যে এটা কি জৈব যৌগ হবে কি হবে না। বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে। প্রথম কথা, হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে একটা জৈব যৌগ, কিন্তু এটা জৈব অ্যাসিড না, এটা অজৈব অ্যাসিড। হ্যাঁ, এই হ্যাঁ CCl4 জৈব যৌগ, কারণ CCl4টা হচ্ছে হাইড্রোকার্বন থেকে পাওয়া গেছে, তাই মানে হাইড্রোকার্বনের জাতক। এই যে হাইড্রোকার্বন উদ্ভূত যৌগ, হাইড্রোকার্বন থেকে যে যৌগ পাওয়া যায় সেটাও কিন্তু হাইড্রোকার্বনের জাতক বলা হয়। আচ্ছা, ওকে। জিনাত বলছে কিন্তু ভাই CCl4 আর ফেনল আগে থেকে না জানলে কিভাবে বুঝবো? এই যে ভাইয়া আছি বুঝে দেওয়ার জন্য। কোনো সমস্যা নাই, এরকম যে কোনো উল্টাপাল্টা জিনিসপত্র আছে ভাইয়া সব বুঝাই দেবো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে ভাই আমরা কি শিখলাম? আচ্ছা, তাহলে আমরা শিখলাম হচ্ছে প্রথম কথা, একটা যৌগ এটা কেন জৈব যৌগ না, কারণ এখানে হাইড্রোকার্বন নাই, হাইড্রোজেন আর কার্বনের বন্ধন নাই, এখানেও নাই, কিন্তু এখানেও তো নাই। কিন্তু এই CCl4টা আসলে এই যে হাইড্রোজেন আর কার্বনের একটা যৌগ, যেটা মিথেন, মিথেনকে ক্লোরিনেশন করতে 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 এই উৎপাদটা পাওয়া যায়। তার মানে কি এটা হাইড্রোকার্বন থেকে পাওয়া গেছে না, হাইড্রোকার্বন থেকে যেটা পাওয়া যায় সেটাও কিন্তু জৈব যৌগ, এটা জৈব যৌগ হলে এটাও জৈব যৌগ। দেন আর এগুলা সবাই জৈব যৌগ, এই যে হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন আছে, এখানেও হাইড্রোকার্বন আছে। আমি বলছি জৈব অ্যাসিড কিনা, COOH থাকলে জৈব অ্যাসিড হবে, কিন্তু এখানে তো COOH নাই, এটা জৈব অ্যাসিডের মধ্যে পড়ে না। এটাতে দেখো এটা কিন্তু একটা অ্যাসিড, কিন্তু COOH নাই, কারণ ও একটা H+ ত্যাগ করতে পারে, এটাকে বলা হয় কার্বলিক অ্যাসিড। সাপ হচ্ছে এটার ঘ্রাণ নিতে পারে না, ঝামেলা। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ঝামেলা। এটা জৈব যৌগ, জৈব যৌগ তো অবশ্যই হাইড্রোকার্বন থাকলেই জৈব যৌগ। ওকে, সো এগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন চলো জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য শিখি, খুব সহজ একটা পার্থক্য, বুঝছো? এই না পাওয়া যাইতে পারে না ভাইয়া সময়, এজন্যই। হ্যাঁ, আচ্ছা, কার্বলিক অ্যাসিডের সংকেতটা লিখে দেন। এই যে এটা কি দেখতেছো না ভাইয়া, এটাই কার্বলিক অ্যাসিড, এই যে সংকেত এটাই। হ্যাঁ, যদি সংকেত লিখে দেওয়ার কথা বলতেছো, দেখো C6H5OH, এই যে কার্বলিক অ্যাসিডের সংকেত। শেষ, আমরা আস্তে আস্তে শিখবো ভাইয়া, এত টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, H2O পানি কি জৈব নাকি অজৈব? তোমরাই বলো, পানি কি H2O? এখানে কি হাইড্রোকার্বনের কোনো বন্ড আছে? কার্বনই তো নাই, বাদ, অজৈব যৌগ। শেষ। হ্যাঁ, আচ্ছা, এখন আসো জৈব যৌগ অজৈব যৌগ পার্থক্যটা কি। প্রথম কথা, জৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন হাইড্রোজেন থাকতেই হবে, অ্যাটলিস্ট কার্বন থাকতে হবে, তারপর বিভিন্ন ধরনের মৌল থাকতে পারে। অজৈব যৌগতে কিন্তু যে কোনো 2টা মৌল থাকলেই হয়েছে, সেটা যেই হোক না কেন।
জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, অজৈব যৌগ সমযোজী আয়নিক দুই ধরনের বন্ধনেই হতে পারে। এখন জৈব যৌগ যেহেতু শুধু সমযোজী বন্ধনে আবদ্ধ, ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, আর অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। ওকে, এই হইল ঘটনা। গেল, সিম্পল। মুনতাসির জিজ্ঞেস করছে H2CO3 কি হবে। আচ্ছা, এই যে আমাদের কুইজ কুইজ খেলা শুরু হয়ে গেছে, আমি এটার অ্যান্সার দিচ্ছি। দেখো, H2O প্লাস CO2, এই দুইটা মিলেই তো তৈরি হয় H2CO3। এবার ভাইয়ারা আপনারা একটু কমন সেন্স খাটায় বলেন, এটা অজৈব এটা অজৈব, দুইটা অজৈব মিলে কি জৈব হবে নাকি অজৈব হবে? বলেন, অ্যান্সার বলেন, কি হবে? অ্যান্সার পেয়ে গেছেন। এই জন্য একটা টপিকে আমাদের একটা বাতিক কি আমরা একই টপিকে সারা জীবন কোশ্চেন করে ওখানে থেকে যেতে চাই, এটা কইরো না, তাহলে সামনে শিখতে পারবা না। এই জন্য যেটা করতে হবে, মাথা ঠান্ডা রেখে অ্যাবজর্ভ করতে থাকো। আচ্ছা ভাই এগুলো বলতেছে, তারপর নিজেরা R&D করো, যে আচ্ছা ঠিক আছে, R&D মানে বুঝো তো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, চিন্তা করো। তারপর কোনো কোশ্চেন আসলে, ধরো আজকে আর কোনো কোশ্চেন তোমার আসছে বাট এই টপিকের সাথে রিলেভেন্ট না, যেদিন আসবে সেদিন কোশ্চেনটা করে ফেলবা, একটা নোটপ্যাড নাও, নোটপ্যাড নিয়ে পাশাপাশি লিখে ফেলো, পড়াশোনা দেখবা ভালো লাগতেছে, এনজয় করবা এবং মানুষকে পড়াবা, দেখবা আরো ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো এটা গেল। ওকে, সো চলো আমরা এখন এই পাশে চলে আসি। না, একটাও বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট যেটাকে আমরা বলতেছি আর কি, বুঝছো, এগুলা শিখা লাগবে না। ওকে, তো দেখো ভাইয়া, জৈব যৌগ অজৈব যৌগ, হ্যাঁ, না ভাইয়া লাগবে না। আমি আবারও সবাইকে একটা অনুরোধ করতেছি ভাইয়া, কেউ মানে এই পড়ার বাইরে ফার্দার অন্য কোনো কোশ্চেন না করলে ভালো হয়। কারণ কি, ভাইয়ার মনোযোগটা নষ্ট হচ্ছে, আমি কিন্তু এনজয় করতেছি না পড়াইতে। কারণ আমি এনজয় তখনই করব যখন আমি ফুল মনোযোগ দিতে পারবো। হ্যাঁ, সবাই একটু ভাইয়ের সাথে কোঅপারেট করো, কষ্ট করে উল্টাপাল্টা কোশ্চেন আপাতত না করে। ভাইয়াই দেখো তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দেয়, তাই না? সো তোমরা আপাতত এরকম কোশ্চেন না করে সুন্দর মতো ভাইয়ের সাথে সাথে আগাও, দেখবো ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সো দেখো ভাইয়া, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য আবার বলি। ফার্স্ট অফ অল ভাইয়ের দিকে একদম মনোযোগ দাও, ফোকাস ভাইয়ের দিকে দাও। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তার মানে কি, ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। আবার জৈব যৌগ মানে কার্বন হাইড্রোজেন থাকতে হবে, অন্তত কার্বন থাকতে হবে। অজৈব যৌগ কি এরকম কোনো শর্ত আছে? নাই। অজৈব যৌগ যে কোনো দুইটা মৌল হতে পারে। অজৈব যৌগ আয়নিকও হইতে পারে, সমযোজীও হইতে পারে। আর যেহেতু এখানে আয়নিকের ব্যাপার আছে, তার মানে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হতে পারে। শেষ। তাহলে কি সবাই এই তিনটা পার্থক্য ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে। হুম, না কিচ্ছু নোট করা লাগবে না ভাইয়া, পিডিএফ পেয়ে যাবা। হুম, ওকে, চমৎকার। চলো পরের তিনটা একটু দেখি। এই পরের তিনটা তো তোমরাই পারার কথা, চলো তো দেখি আমরা একটু ব্রেইন স্টর্মিং করি। কি বলছে? দ্রাব্যতা, জৈব যৌগ তো ভাইয়া, আচ্ছা, জৈব যৌগ তো হাইড্রোজেন আর কার্বনের বন্ধন। তাহলে বলো তো এটা কি পোলার নাকি অপোলার? তোমরা বলো, ভাইয়াকে বলো, এটা কি পোলার নাকি অপোলার, কি মনে হয়? জৈব যৌগ যেহেতু হাইড্রোকার্বনের বন্ধন, এটা কি পোলার নাকি অপোলার? আচ্ছা, যারা যারা পোলার লিখছো, শোনো, ঠান্ডা মাথায় চিন্তা করবা। ভাইয়া মাত্র বললাম জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বনের বন্ধন না, কার্বন আর হাইড্রোজেন। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, কার্বনের হচ্ছে 2.5। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত ভাইয়া? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 0.4। তাহলে তো পোলার হইলো না, তাহলে আমরা ভুল জানলাম, তাই না? আচ্ছা, নন পোলার। এখন বলো তো, পোলার মানে নন পোলার জিনিস কি নন পোলারে দ্রবীভূত হবে নাকি পোলারে দ্রবীভূত হবে? বলো দেখি ভাইয়াকে একটু। নন পোলার জিনিস কি নন পোলারে দ্রবীভূত হবে নাকি পোলারে দ্রবীভূত হবে? অবশ্যই নন পোলার বা অপোলারে দ্রবীভূত হবে, এটাই বলছে ভাইয়া। দেখো, জৈব যৌগ হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয় নয়, অপোলার দ্রাবকে দ্রবণীয়। আর অজৈব যৌগগুলো হচ্ছে পোলারে দ্রবীভূত হয়, অপোলারে কম হয়, এটাই হচ্ছে ঘটনা। সিম্পল হিসাব। আচ্ছা, জ্বলন বা দহন, দেখো জৈব যৌগে যেহেতু হাইড্রোজেন আর কার্বন থাকে, ওদের দহনে বা জ্বলনে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে যেহেতু কোনো মৌল ফিক্সড না, তাই তোমার সাধারণত তো দহন হয় না, আর যদি দহন হয়ও সেক্ষেত্রে অবশেষ থাকে, মানে বর্জ্য পদার্থ থাকে। আর তড়িৎ পরিবাহিতা, আচ্ছা ভাই, সমযোজী যৌগ তো সাধারণত তড়িৎ পরিবাহী না, তার মানে জৈব যৌগ সাধারণত তড়িৎ পরিবাহী না। অজৈব যৌগ যেহেতু আয়নিক ব্যাপারটা আছে, তার মানে ওখানে তড়িৎ পরিবাহিতার বিষয়টা চলে আসতেছে। তাহলে এই পেজের যে তিনটা আছে ভাইয়া, সেই তিনটাই একটু আরেকবার রিক্যাপ করি। প্রথম হচ্ছে দ্রাব্যতা, জৈব যৌগগুলা অপোলার, তাই তারা অপোলার দ্রাবকে দ্রবীভূত হলেও পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না।
অজৈব যৌগগুলা কিন্তু আয়নিক হওয়ার কারণে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে যেগুলো হচ্ছে অপোলার সেগুলো দ্রবীভূত হতে পারে। বুঝছো না, দুইটারই চান্স আছে, পোলারিটি বেশি থাকার কারণে পোলারে বেশি দ্রবীভূত হবে। এরপর হচ্ছে ধরো যদি আমি বলি জ্বলন বা দহন। শোনো, হাইড্রোকার্বন যেগুলা মানে জৈব যৌগ, সেগুলা তো ওই যে জ্বলন দহন হলে কি কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবেই, কিন্তু অপোলার মানে অজৈব যৌগ তো তুমি জানো না কোন কোন মৌল আছে, সো ওরা দহন হতেও পারে নাও হতে পারে, হইলেও এখানে বর্জ্য পদার্থ থাকবে, এরকম একটা বিষয়। এবং লাস্টে হচ্ছে তড়িৎ পরিবাহিতা। জৈব যৌগ তো সমযোজী, সমযোজী জিনিস তো তড়িৎ পরিবাহিত করতে পারে না সাধারণত। তার মানে অজৈব যৌগ মানে সরি, জৈব যৌগ সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, অজৈব যৌগ তড়িৎ পরিবহন করতে পারে, যেহেতু এখানে আয়নিকের বিষয় আছে। তাহলে বলো সবাইকে এই তিনটা ক্লিয়ার? বলো পোলার কেমনে বুঝবে ভাইয়া? এই যে এখানে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, আমরা যে মনোযোগ দিচ্ছি না এই যে বোঝা যায়। হ্যাঁ, মনোযোগ দিতে হবে ভাইয়া। এই যে এখানে ভাইয়া বুঝাই দিছি, পোলার হইতে হলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 বা তার চেয়ে বেশি হতে হয়, তাই না? এই আচ্ছা, এই তিনটা আমরা ক্লিয়ার। আচ্ছা, আর যেগুলো পোলার তারা মানে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর যারা অপোলার তারা অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব যৌগ যেহেতু অপোলার, তারা অপোলারে দ্রবীভূত হবে, পোলারে দ্রবীভূত হবে না। শেষ, এটাই হচ্ছে ঘটনা। ওকে, এটাই সলিবিলিটি। এই যে মোস্তাফিজ মাত্র বললাম ভাইয়া, হ্যাঁ আমরা চেষ্টা করবো টিচার ইনবক্সে কম টিপাটিপি করে সময় নষ্ট না করে ভাইয়ের কথাগুলো শুনতে। হ্যাঁ আচ্ছা, 4 নাম্বারটা এই যে মাত্র বললাম যেটা। ওকে ওকে, সো আশা করি দ্রাব্যতার ব্যাপারটাও সবাই ক্লিয়ার। দ্রাব্যতা মানে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। পোলার জিনিস পোলারে দ্রবীভূত হবে, অপোলার জিনিস অপোলারে দ্রবীভূত হবে। জৈব যৌগগুলো অপোলার, তার মানে অপোলারে দ্রবীভূত হবে। অজৈব যৌগগুলা ম্যাক্সিমামই পোলার, তার মানে পোলারে দ্রবীভূত হবে। শেষ ঘটনা। আচ্ছা, সো চলো অপোলার দ্রাবক কি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। যেমন পোলার দ্রাবক, পোলার দ্রাবক হচ্ছে H2O, এখানে কিন্তু পোলারিটি আছে, এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? পোলার দ্রাবক, যেহেতু এখানে পোলারিটি আছে। আবার CCl4, CCl4 কে কিন্তু আমরা অপোলার দ্রাবক বলতে পারবো, অপোলার দ্রাবক বলতে পারবো। ওকে, এরকম ঘটনাটা। তাহলে বলো তো জৈব যৌগ কোনটাতে দ্রবীভূত হবে, H2O নাকি CCl4? বলো দেখি ভাইয়াকে, জৈব যৌগগুলা কোথায় দ্রবীভূত হবে, H2O নাকি CCl4? সাধারণত বলতেছি, হ্যাঁ সাধারণত। ওই যে লাইক ডিজলভস লাইক, তাহলে জৈব যৌগগুলা CCl4 দ্রবীভূত হবে, আর অজৈব যৌগগুলা পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা, আর কিছু কিছু জৈব যৌগ কিন্তু পানিতেও দ্রবীভূত হয়, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে। আমরা আসবো, আস্তে আস্তে শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ, এই তো সবাই পারছো মাশাআল্লাহ। ওকে, এরপর আরো তিনটা দেখো, যে জৈব যৌগের সংখ্যা যেটা বললাম, জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষেরও অধিক। আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের কম, মানে প্রায় 90,000-এর মতো। পার্থক্যটা কিন্তু অনেক বড়। জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী আছে, মানে কি জৈব যৌগটা গুছানো, অজৈব যৌগ গুছানো না। আর জৈব যৌগ যেহেতু সমযোজী বৈশিষ্ট্য বেশি, ওদের বিক্রিয়াগুলো একটু জটিল হয় আর একটু ধীর গতি সম্পন্ন হয়। এই যে একটু জটিল হয় আর একটু মন্থর গতি সম্পন্ন হয়। আর অজৈবরা সাধারণত ম্যাক্সিমামই আয়নিক হয়ে থাকে, তো এই জন্য ওদের গতিটা অনেক ফাস্ট হয়। এই যে আয়নিক প্রকৃতির এবং গতিটা অনেক ফাস্ট হয়, এই হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্যটা আরেকবার বলি, জৈব যৌগ অনেক বেশি, প্রায় 80 লক্ষের অধিক, অজৈব যৌগ অনেক কম, 1 লক্ষেরও কম, 90,000-এর কাছাকাছি। জৈব যৌগের মধ্যে তোমার গুছানো ভাগ আছে, সমগোত্রীয় শ্রেণী এরকম ভাগ আছে, অজৈব যৌগে এরকম কোনো ভাগ নাই। আবার জৈব যৌগ যেহেতু সমযোজী যৌগ বেশি, তার মানে এদের গতিটা একটু স্লো হয়। অজৈব যৌগ একটু আয়নিক প্রকৃতির, তো গতিটা একটু ফাস্ট হয়। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে ভাইয়া আমরা তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে আসলো? 1932 সালে লিনাস পলিং তড়িৎ ঋণাত্মকতার মান দিয়েছেন ভাই, এটা ফার্স্ট পেপার অধ্যায় 3-এ ছিল। হ্যাঁ পান্না, এই ওকে। গলনাঙ্ক বেশি কেন? ওই যে আয়নিক যৌগ ভাঙতে বেশি হিট দেওয়া লাগে না, এই জন্য গলনাঙ্ক বেশি। আর সমযোজী যৌগ তো অল্প হিটেই ভেঙে যায়, তার মানে গলনাঙ্ক কম। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, ইথানল পানিতে দ্রবীভূত হয়। হ্যাঁ, আমরা আসবো, ওগুলোতে আসবো, আস্তে আস্তে আসবো। এখন আজকেই যদি পুরো জৈব যৌগ পড়াই ফেলি তোমাদেরকে হবে? বলো, আজকে পুরোটা পড়াই ফেলে 4-5 ঘন্টা ক্লাস নিয়ে, তাহলে কিন্তু কিছু পারবা না। এই জন্য ভাই বললাম ধৈর্য ধরো, আস্তে আস্তে শিখতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, সো দেখো আমরা কিন্তু 9টা বৈশিষ্ট্য পড়লাম, 3, 3, 6, 3, 9, ডান হয়ে গেল ইনশাল্লাহ। এখন প্রাচুর্যতার কারণ, প্রাচুর্যতার কারণ জিনিসটা কি? এই যে ভাইয়া যে একটু আগে বললাম, বাই দ্য ওয়ে এই প্রশ্নটা করে নি, সেটা হচ্ছে জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য যদি খ বা গ তে লিখতে দেয়, পারবো না আমরা ইনশাল্লাহ ভাইয়া? হ্যাঁ দিতে পারে, সিকিউতে দিতে পারে। ওকে, ভেরি গুড। গুড।
আচ্ছা, এখন এই যে একটু আগে ভাইয়া যেটা বললাম, জৈব যৌগ হচ্ছে 80 লক্ষেরও অধিক, অজৈব যৌগ মাত্র 90,000-এর কাছাকাছি। সো জৈব যৌগ এত বেশি হওয়ার কারণ কি? জৈব যৌগের এই প্রাচুর্যতার তিনটা প্রধান কারণ আছে। একটাকে বলা হয় ক্যাটেনেশন, আরেকটাকে বলা হয় সমানুতা, আরেকটাকে বলা হয় পলিমারকরণ। এখন ক্যাটেনেশন জিনিসটা কি? ক্যাটেনেশন মানে ক্যাটায়নের মতো চিন্তা করো, প্লাস মানে যুক্ত হওয়ার ক্ষমতা। ক্যাটেনেশন মানে ক্যাটায়ন মানে প্লাস মানে যুক্ত হওয়ার ক্ষমতা। যদি এইভাবে চিন্তা করো তাহলে সহজ হয়ে যায়। যে কার্বনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন করার পরেও লম্বা লম্বা শিকল তৈরি করতে পারে। মানে সে দেখো এরকম সরল শিকল, শাখা শিকল, এরকম বদ্ধ শিকল তৈরি করার পরেও সে বড় বড় শিকল তৈরি করার ক্ষমতা রাখে। মানে যুক্ত হয়ে বড় আকারে, যৌগ আকারে গঠন করার ক্ষমতা রাখে। এই ঘটনাকে বলা হয় ক্যাটেনেশন বা যুক্ত হওয়ার ক্ষমতা। কার্বনের মধ্যে আবারও বলি, কার্বনের মধ্যে কি হয় ভাইয়া, ওরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন করার পরও বিশাল দৈর্ঘ্যের শিকল গঠন করতে পারে। এই বিশাল দৈর্ঘ্যের শিকল গঠন করার যে ক্ষমতাটা বা যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটাকে বলা হয় ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। আচ্ছা, একজন প্রশ্ন করছে প্রাচুর্য কি? আচ্ছা, প্রাচুর্য মানে অনেক কেন, সংখ্যায় এত কেন, এটাকে প্রাচুর্য বলা হয়। হ্যাঁ, মানে সংখ্যায় এত বেশি কেন জৈব যৌগ। আচ্ছা, সো এই যে গেল একটা। তারপর হচ্ছে সমানতা। ওকে, তারপর হচ্ছে সমানতা। সমানতার যে বিষয়টা আছে ভাইয়া, সমানতা কাকে বলে? একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এরকম অসংখ্য যৌগ পাওয়া যায়। তার মানে কি একই আণবিক সংকেতের আন্ডারে অনেকগুলা তুমি যৌগ পাচ্ছ। তার মানে কি যে যৌগের সংখ্যা বেড়ে গেল না? এইভাবে হচ্ছে জৈব যৌগ বৃদ্ধি পায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, নিশ্চয়ই তোমার কাছে আছে হচ্ছে CH3 CH2OH, এটা আছে। আবার এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি CH3OCH3, এইভাবে লিখি, ভাইয়া এটা হচ্ছে অ্যালকোহল, আর এটা কিন্তু ভাইয়া ইথার। অথচ দুইজনের সংকেতই হচ্ছে C2H6O। মানে একই আণবিক সংকেতের আন্ডারে দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের যৌগ কিন্তু তুমি পাচ্ছ। এরকম অসংখ্য যৌগ পাওয়া যায় একই আণবিক সংকেতের আন্ডারে। তার মানে কি জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে বলা হয় সমানতা। এই ঘটনাকে বলা হয় সমানতা। পাশাপাশি ভাইয়া আরেকটা যে জিনিস আছে, আরেকটা জিনিসটা হচ্ছে ভাইয়া পলিমারকরণ। পলিমারকরণ তো তোমরা আমার চেয়েও খুব ভালো মতো পারো। একটা মনোমার বা একটা অণুকে অসংখ্যবার নিয়ে যুক্ত করে যে একটা নতুন জিনিস তৈরি করা হয় তাকে পলিমার বলে। এরকম পলিমার করেও কিন্তু অনেক যৌগ, অনেক ভ্যারাইটির যৌগ, অনেক নতুন বৈশিষ্ট্যের যৌগ তৈরি করা যায়। তার মানে পলিমারকরণ করার মাধ্যমেও তুমি কিন্তু জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি করতেছো। তাহলে যদি কখনো প্রশ্ন করে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন, বা জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি, তাহলে উত্তর হবে ফার্স্ট অফ অল ক্যাটেনেশন, মানে বিশাল দৈর্ঘ্যের শিকল যুক্ত হয়ে তৈরি করার ক্ষমতা। দুই, সমানতা, মানে একই আণবিক সংকেত বাট একই আণবিক সংকেতের আন্ডারে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলো যৌগ থাকার যে সুবিধাটা সেটা। থার্ড হচ্ছে পলিমারকরণ, বিভিন্ন ধরনের অণুকে যুক্ত করে বিশাল সাইজের নতুন অণু, নতুন বৈশিষ্ট্যের অণু তৈরি করার যে ক্ষমতাটা পলিমারকরণ, সেই জিনিসটাও কিন্তু তুমি পাচ্ছ। তার মানে জৈব যৌগ এত বেশি হওয়ার কারণে মূলত তিনটা কারণ হচ্ছে দায়ী। একটা ক্যাটেনেশন, সমানতা আর পলিমারকরণ। ওকে, যদি প্রাচুর্যতার কারণগুলো লিখতে দেয়, ব্যাখ্যা করতে দেয়, পারবো না আমরা ইনশাল্লাহ লিখতে ভাইয়া? বলো তো। হ্যাঁ, যেমন পলিথিন তৈরি একটা পলিমারকরণ। হ্যাঁ, ভেরি গুড। ইথার বলে। হ্যাঁ, ও মূলকের নাম হচ্ছে ইথার। হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে ইলহাম, সমস্যা নেই। ক্যাটানেশন মানে যুক্ত হওয়ার ক্ষমতা। আচ্ছা, গেল। এখন হচ্ছে জৈব যৌগের কিছু বেসিক প্রকারভেদ ভাইয়া। জৈব যৌগের কিছু বেসিক প্রকারভেদ। আচ্ছা, তো জৈব যৌগের বিশেষ কিছু প্রকারভেদ জিনিসটা কি, চলো যদি আমরা একটু দেখি। এখানে যেগুলো লিখছে সেগুলো তো আছেই, আরো কিছু বেসিক ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু আমি লিখে দিই তোমাদেরকে। হ্যাঁ, ধরো তোমার কাছে আছে হচ্ছে এখানে লিখলা জৈব যৌগ, আর একটু বড় আকারে পরিচিতি। হ্যাঁ, জৈব যৌগ মূলত দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিফেটিক, একটাকে লিখি আমরা অ্যারোমেটিক। অ্যালিফেটিক আবার অনেকগুলো প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, মানে শিকলগুলো মুক্ত অবস্থায় থাকে, আর একটা বদ্ধ শিকল। বদ্ধ শিকল মানে কি রিং এর মতো। অ্যারোমেটিক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বলে এটাকে, কার্বো বা হোমোসাইক্লিক, হোমো বা কার্বোসাইক্লিক।
আর একটা হচ্ছে হেটারো সাইক্লিক। এগুলো আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো হেটারো সাইক্লিক। এখন আজকেই এখনই সব গেলার দরকার নাই ভাইয়া, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ধৈর্য ধরে পড়বো। এগুলো জাস্ট তোমাদের বলতেছি। তারপর এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত অনেক কথাবার্তা আছে, স্টেপ বাই স্টেপ সব পড়বো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা। ওকে, সো এটা এটা যা আছে আছে, এটা নিয়ে তো বদার করার দরকার নেই। আচ্ছা, তোমরা কি ছোটবেলায় শুনছিলা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক যৌগ আলাদা করা যায় কিভাবে? মানে তুমি কিভাবে বুঝবা কোনটা অ্যালিফেটিক আর কোনটা অ্যারোমেটিক যৌগ? ছোটবেলায় শুনছিলা কোনটা অ্যালিফেটিক আর কোনটা অ্যারোমেটিক যৌগ? স্মেল, আচ্ছা, ভেরি গুড। আগের কালে গন্ধ শুকে স্মেল দেখে যারা হচ্ছে সুগন্ধযুক্ত তাদেরকে অ্যারোমেটিক গ্রুপে রাখতো, আর যারা একটু দুর্গন্ধযুক্ত তাদেরকে অ্যালিফেটিক গ্রুপে রাখতো। এখন আসলে এগুলো এইভাবে গন্ধ শুকে রাখা হয় না। এখানে একটা টপিক আছে, নাম হচ্ছে অ্যারোমেটিসিটি প্লাস হাকেল রুল, হাকেল নীতি। এই দুইটা যারা মানে ভাইয়া, এই দুইটা যারা মানে তারা হয় অ্যারোমেটিক, আর যারা মানে না তারা হয় অ্যালিফেটিক। তো এটা করার পর দেখা গেছে অনেক দুর্গন্ধযুক্ত যৌগ অ্যারোমেটিকের মধ্যে পড়ে গেছে, দুর্ভাগ্যবশত, কিছু করার নাই। সো গন্ধ দেখে এটাকে আলাদা করা হয়, এটা বইল না, এটা অনেক আগের কালের ধারণা। এখনকার দিনে কি করা হয় ভাইয়া, অ্যারোমেটিসিটি প্লাস হাকেল রুল, এই বিষয়গুলো পরে পড়বো আমরা। এগুলোর উপর ভিত্তি করে এলিফেটিক আর অ্যারোমেটিক ভাগ করা হয়ে থাকে, এই আর কিচ্ছু না। হুম, আচ্ছা। সো এখন হচ্ছে আমরা এই যে নামাজের ব্রেকে যাব ভাই, আর 1 মিনিট পরে কার্যকরী মূলক আমরা শুরু করব নামাজের ব্রেকের আসার পরে। সো একটা ছোট্ট জিনিস একটু পড়াই দিয়ে যাই। যেমন তোমরা অ্যালকাইল মূলকের নাম শুনছো ভাইয়া? অ্যালকাইল বলতে একটা কিছু আছে, অ্যালকাইলকে হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা কি, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দাও তাহলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যালকাইল। নাম শুনছো না এরকম কিছু একটা ভাইয়া? হ্যাঁ, ভেরি গুড। এটা নাম শুনলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, যে জিনিসটা ভাইয়া আর কি বলতেছিলাম তোমাদেরকে, দেখো ভাইয়া এখানে আমি সবগুলাই অ্যালকাইল নিছি, খেয়াল করছো? এখানে আমি সবগুলাই অ্যালকাইল নিছি, বাট অ্যালকাইলের সাথে যখন হাইড্রোজেন দিতেছো তখন এটাকে আমি বলতেছি অ্যালকেন, যখন ওইচ দিতেছো তখন বলতেছি অ্যালকোহল, যখন সিএইচও দিতেছো তখন বলতেছি অ্যালডিহাইড, আর যখন তুমি সি ডাবল এইচ দিতেছো তখন বলতেছি কার্বক্সিলিক অ্যাসিড। এই ভাইয়া এই চারটা জিনিসের কি বৈশিষ্ট্য একই নাকি ভিন্ন, বলো তো ভাইয়াকে? এই চারটা জিনিসের কি বৈশিষ্ট্য একই নাকি ভিন্ন, কি মনে হয়? এই চারটা জিনিসের বৈশিষ্ট্য ভিন্ন, অবশ্যই ভিন্ন। কিন্তু দেখো শুরুতে কিন্তু সেম জিনিসই দিছি। মানে এই একটা পরমাণু বা দুইটা পরমাণু বা তিনটা পরমাণু বা চারটা পরমাণু, ওরা পুরো যৌগের ধর্ম বৈশিষ্ট্য চেঞ্জ করে দিছে, খেয়াল করছো? আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি, কার্যকরীমূলক কাকে বলে? এক বা একাধিক পরমাণু গুচ্ছ যদি সমগ্র যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাদেরকে কার্যকরীমূলক বলা হয়। সিম্পল কথা। এক বা একাধিক পরমাণু গুচ্ছ যদি তারা একত্রে সমগ্র যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাকে কার্যকরীমূলক বলে। আরেকবার লাস্ট বলি, এক বা একাধিক পরমাণু গুচ্ছ যদি সমগ্র যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা কার্যকরীমূলক বলি। তাহলে বলো ভাইয়া, কার্যকরীমূলক আমরা সবাই ক্লিয়ার? বুঝি? কার্যকরীমূলক ক্লিয়ার? ভেরি গুড, চমৎকার। আচ্ছা আচ্ছা, 3বার যেহেতু বলছি, এরপর যদি কারো জানা লাগে একটু ভিডিওটা টেনে দেখে ফেলবা, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ব্রেকে যাব, নামাজের ব্রেকে। আমাদের হচ্ছে মোটামুটি 10 মিনিটের একটা ব্রেক দিই, ধরো 5টা 26 বা 27-এর দিকে আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, সো এখন একটা নামাজের ব্রেক, দেন আমরা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, হ্যাঁ।
ওকে, আমাদের ব্রেক টাইম শেষ। আমরা কি সবাই চলে আসছি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে পিডিএফ পড়লে অনেকে বুঝে, আবার অনেকে যেখানে আটকে সেখানে ভিডিওটা একটু দেখে ফেলে, ওই অংশটুকু তেলেই হয় ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই চলে আসছি, তাই না? ওকে, তো চলো আমরা একটু আস্তে আস্তে পড়াশোনা আবার শুরু করি। হ্যাঁ, তো দেখো এখানে একটু খেয়াল করো, আর মানে হচ্ছে ধরো এখানে CH3 থাকতে পারে, C2H5 থাকতে পারে, যে কোনো কিছু মানে কমন জিনিসই থাকলো। এখানে একটা পরমাণু এইচ থাকাতে হয়ে গেছে অ্যালকেন, OH থাকাতে হয়ে গেছে অ্যালকোহল, CHO থাকাতে হয়ে গেছে অ্যালডিহাইড, COOH থাকাতে হয়ে গেছে কার্বক্সিলিক অ্যাসিড। মানে কি, একটা বা একাধিক পরমাণু গুচ্ছ যদি সমগ্র যৌগের, এই যে এই এইচটা সমগ্র যৌগকে অ্যালকেন বানাই দিছে, এই OHটা সমগ্র যৌগকে অ্যালকোহল বানাই দিছে, এই CHOটা সমগ্র যৌগকে অ্যালডিহাইড বানাই দিছে, এক বা একাধিক পরমাণু গুচ্ছ যদি সমগ্র যৌগের ধর্ম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন তাদেরকে বলা হয় কার্যকরী মূলক। এটাই। হুম, আচ্ছা, হ্যাঁ করতে পারো আব্দুল্লাহ। এখন চলো একটু সামনের দিকে আসি, কিছু সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, এরকম কয়েকটা কথাবার্তা বলবো আর কি। হ্যাঁ, এখন যেটা দেখাবো সাধারণ ফর্মুলা, জেনারেল ফর্মুলা বলে। ফর্মুলা কিভাবে লেখে, যেমন অ্যালকেনকে কিভাবে লেখে তোমরা কিন্তু সবাই জানো ভাইয়া, CnH2n+2, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু হয়, এরকম। হুম, অ্যালকিন যেটা, অ্যালকিনটা হচ্ছে CnH2n, এটা আবার n এর ভ্যালু 2 থেকে শুরু হয়। অ্যালকাইন যেটা, সেটা হচ্ছে CnH2n-2, এটা 2 থেকে শুরু হয়। অ্যালকোহলটা হচ্ছে দেখো CnH2n+1, এটার সাথে OH, এটাও n এর ভ্যালু 1 থেকে শুরু হয়। তারপর অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো CnH2n+1 CHO, এখানে অলরেডি একটা কার্বন থাকার কারণে n এর ভ্যালু হচ্ছে 0 থেকে তুমি শুরু করতে পারো, 0 দিলে হবে HCHO, মানে মিথানল। কিটোনের ক্ষেত্রে আবার ব্যাপারটা আলাদা, কিটোনের ক্ষেত্রে দুই পাশেই অ্যালকাইল লাগে, CnH2n+1 CO CnH2n+1, এটা আবার n এর ভ্যালু 1 থেকে শুরু করতে হয়, 1 থেকে শুরু করতে হয়। ফাইনালি কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH, এখানেও যেহেতু কার্বন আগে থেকেই আছে, এটার n এর ভ্যালু 0 থেকে তুমি শুরু করতে পারো। এই হচ্ছে ঘটনা। এখানে আমরা আসলে কি দেখলাম ভাইয়া, সাধারণ সংকেত বলে এটাকে, সাধারণ সংকেত বলে এই জিনিসটাকে। হ্যাঁ, সাধারণ সংকেতে আমরা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলা কয়েকটা দেখলাম। এখন ভাইয়া জিনিসটা ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে ধরো n এর ভ্যালু যদি তুমি 1 বসাও, মানে কার্বন যদি একটা থাকে আর কি, সহজ কথা, কার্বন যদি একটা থাকে সেটাকে বলা হয় মিথ, কার্বন যদি 2টা থাকে তখন সেটাকে বলা হয় ইথ, কার্বন যদি 3টা থাকে সেটাকে বলা হয় প্রোপ, কার্বন যদি 4টা থাকে সেটাকে বলা হয় বিউট। এখন একটু খেয়াল করো, মনোযোগ দিও সবাই। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিও। 1 নাম্বারটাকে যদি মিথ বলে, তাহলে অ্যালকেনের লাস্টে কি আছে, এন, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় মিথেন, মিথেন। 2 কার্বনকে বলবো ইথেন, ইথেন। ঠিক তেমনি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে কি বলবো, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে বলবো প্রোপিন, অ্যালকাইন হইলে প্রোপাইন, অ্যালকোহল হইলে প্রোপানল, অ্যালকোহল, আর অ্যাসিড হইলে বলা হয় ওইক অ্যাসিড। তাহলে কি 3 কার্বনকে বলবো প্রোপানোইক অ্যাসিড, এরকম বলবো। সো জিনিসগুলো হচ্ছে একদম সহজ সিম্পল কয়েকটা কথাবার্তা, আমরা আস্তে আস্তে দেখবো। এখন দেখো ভাই, এখানে একটা সমগোত্রীয় শ্রেণীর কথা বলা আছে। হোয়াট ইজ সমগোত্রীয় শ্রেণী, আমরা আস্তে আস্তে আসবো। এই যে এরা প্রত্যেকেই হচ্ছে এক একটা গোত্রের মধ্যে পড়ে, মানে অ্যালকেনের মধ্যে সমস্ত অ্যালকেন যৌগগুলা পড়ে, অ্যালকিনের মধ্যে সমস্ত অ্যালকিন গুলা পড়ে, অ্যালকোহলের মধ্যে সমস্ত অ্যালকোহল গুলার পড়বে। আচ্ছা বলো তো, অ্যালকোহল গোত্রের মধ্যে যারা আছে তাদের কোন জিনিসটা ফিক্সড, এই সাধারণ সংকেতটা ফিক্সড, আর ওইচ কার্যকরী মূলকটা ফিক্সড। এটা কি সবাই বুঝি, অ্যালকোহল গোত্রের মধ্যে ওদের কার্যকরী মূলকটা আর সাধারণ সংকেতটা যে ফিক্সড, এটা কি বুঝি বলো। কিটোন হলে যে লেখা আছে ভাই প্রোপানোন, কিটোন মানে ওন, 3 কার্বন হলে প্রোপানোন, 4 কার্বন হলে বিউটানোন, এটা নামকরণে দেখবো আমরা আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, এন এর মান ভগ্নাংশ হয় না কেন, তোমাকে ধরো দিলাম C2/3 বা C1.5, মানে 1.5টা কার্বনের একটা যৌগ, এরকম নাম শুনছো জীবনে, হয় না। যৌগ সবসময় সরল অনুপাতে বিক্রিয়া করে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, সো এটা গেল।
এখন এই যে দেখো, এটাই একটু আগে ভাইয়া তোমাদেরকে বললাম, তোমরা 1 থেকে 10 পর্যন্ত পড়লেই ভাইয়া মোর দেন এনাফ। মানে কি, 1 কার্বন হলে কি হবে, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5, 6, 7, 8, 9, 10, মানে 1 থেকে 10 পর্যন্ত পড়লেই, C1 টু C10 পর্যন্ত পড়লেই মোর দেন এনাফ। 11 থেকে 20 দরকার নাই, 1 থেকে এ পর্যন্ত পড়লেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিবেদিতা একটা কোশ্চেন করছে, কিটোনে N0 হলো না কেন? আচ্ছা, আমাকে প্রশ্ন করার আগে তোমরা আগে নিজেরা ট্রাই করবা। চলো নিবেদিতার কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই। তুমি এন এর মান 0 বসাও তো ভাইয়া, এন এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কি আসে? এটা 0 বসালে এখানে শুধু একটা হাইড্রোজেন আসবে, CO, এখানে একটা হাইড্রোজেন আসবে। এটা কি জানো? এটা অ্যালডিহাইড। দেখো, HCOH, এটা একটা অ্যালডিহাইড, এটা তো কিটোন হয় না। এজন্য কিটোন হইতে হইলে হাইড্রোজেন দুই পাশে থাকা যাবে না, কার্বন থাকতেই হবে, কার্বন থাকতেই হবে। এই জন্য এন এর মান 1 থাকতেই হবে। আবার এটা দেখো, এখানে এন এর মান যদি তুমি 0 বসাও, এন এর মান যদি 0 বসাও তাহলে কি এটা বাদ, তাহলে কি থাকলো? HCHO, এটা তো হবে মিথানল, এটা হবে। এই জন্য আর কিচ্ছু না ভাইয়া, নর্মাল জিনিস। ওকে, এই যে এইভাবে ডিফাইন্ড হয় জয় দিয়া, লিখে লিখে দেখে। হ্যাঁ, সহজ জিনিস। আচ্ছা, তো চলো দেখো, এগুলো আমরা দেখলাম। এখন আসো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, আসো পরি জিনিসগুলো দেখো। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে একটা গোত্র, ধরো অ্যালকোহল একটা গোত্র, অ্যালকোহল একটা গোত্র। এই গোত্রের কি আছে বলো তো ভাই? একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন এই যে একটা সাধারণ সংকেত, এটা ভাইয়া একটু আগেই বলছি, সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। এরপর দেখো, এই মাঝখানেটা পরে বলবো, এটা দেখো, প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক আছে। যেমন অ্যালকোহলের আছে OH। যেহেতু একই গোত্রের মধ্যে পড়ে, তাদের ধর্ম ও বৈশিষ্ট্য কিন্তু কাছাকাছি হবে। যেমন ধরো, প্রত্যেক সমগোত্রের কয়েকটি সাধারণ প্রস্তুতি থাকে। যেমন অ্যালকোহল, তুমি যেই অ্যালকোহলই বানাও না কেন, সাধারণ একটা প্রস্তুতি দিয়ে বানানো যায়। আবার এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে। মানে কি, ধরো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাছাকাছি হবে, বাট কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে একটু একটু বাড়বে। যেমন মিথেনের যত গলনাঙ্ক ছিল, ইথেনেরটা একটু বেশি হবে, প্রোপেনেরটা আরেকটু বেশি হবে। মানে একটা সিরিয়ালে সুন্দর করে বাড়বে, উল্টা পাল্টা বাড়বে না। এটার কথাই বলছে। আর ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা, পাশাপাশি দুই সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, বা ভর হিসেবে 14, কারণ কার্বন 12 আর হাইড্রোজেন 2টা, 14 পার্থক্য থাকে। কেন দেখাই, দেখো, ধরো তোমার কাছে আছে মিথানল CH3OH, আর তারপরেরটা কি ইথানল C2H5OH। দুইটাকে বিয়োগ করো তো ভাইয়া, কিসের পার্থক্য থাকে দেখো তো? হাইড্রোজেন 2টা থাকে আর কার্বন 1টা থাকে। এটাকে বলা হয় মিথিলিন মূলক। ওর ভর কত? কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 2, তাহলে টোটাল ভর 14। 14 একটা ডিফারেন্স থাকবে, 14 একটা কি থাকবে ভাইয়া? ডিফারেন্স থাকবে। ঠিক তেমনি তুমি অন্য একটা যৌগ নাও, ধরো তুমি নিলা HCOH, মিথানোইক অ্যাসিড, আরেকটা নিলা ইথানোইক অ্যাসিড CH3COH। বিয়োগ করো, পরপর দুইটাকে বিয়োগ করো, তাহলে দেখো একটা মিথিলিন মূলকেরই পার্থক্য পাবা। তুমি ধরো আরেকটা নিলা, ধরো মিথানেল আর নিলা ইথানেল, অ্যালডিহাইড নিলা, দুটাকে বিয়োগ করো, দেখো একটা মিথিলিন মূলকেরই পার্থক্য পাবা। মানে তুমি যদি সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝায় সেটা বলতে চাই, তাহলে বলবো একটা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো জানতে হয়। সমগোত্রীয় শ্রেণীর যেসব, মানে সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকবে, এই যে এদের একটা কমন কার্যকরী মূলক থাকবে, এদের ধর্ম আর বৈশিষ্ট্য কাছাকাছি থাকবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবগুলোই কাছাকাছি, একটা সেম প্যাটার্নে চেঞ্জ হবে, এবং পরপর দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, বা ভর হিসাবে 14 এর একটা পার্থক্য থাকবে। এটাই হচ্ছে ঘটনা। তাহলে বলো, যদি পরীক্ষায় আসে সমগোত্রীয় শ্রেণীর পার্থক্যগুলা লেখো, পারবো না ইনশাল্লাহ? বলো দেখি। এমিন মানে অ্যামোনিয়ার যৌগ। হ্যাঁ, লেখা যায় নিশান, সমস্যা নেই, বলো। অঙ্কুর জিজ্ঞেস করছে CH2 হয় না কেন? অঙ্কুর দেখো, সি, এই যে একটা এইচ একটা এইচ, CH2, কার্বনের হাত কটা? 4টা না ভাইয়া? এই দুইটা হাতে কি দিবা? বাতাসা তো খাওয়াইতে পারবা না, এই দুইটা তো দিতে হবে। তার মানে এরকম কোনো যোগও নাই, বলছে পার্থক্য হচ্ছে CH2। হ্যাঁ, এই, আচ্ছা, এটা এটা বৈশিষ্ট্য, সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা কি কি? একটা গোত্রের সাধারণ সংকেত থাকে, ওদের একটা কার্যকরী মূলক থাকে, পরপর দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এটা অ্যালকোহলের মধ্যে দেখাইছি, অ্যাসিডের মধ্যে দেখাইছি, অ্যালডিহাইডের মধ্যে দেখাইছি, সেম। এবং এদের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো কমন, মানে একই রকম ভাবে চেঞ্জ হয়, বাড়তে থাকলে আস্তে আস্তে বাড়ে, কমতে থাকলে আস্তে আস্তে কমে, এরকম হচ্ছে প্রসেস। ওকে,
অ্যামোনিয়ার যৌগ কিভাবে জৈব যৌগ হয় নাকি? আচ্ছা, অ্যামোনিয়ার যৌগ জৈব যৌগ হয় কিভাবে দেখো, মিথাইল অ্যামিন এরকম যদি আমি লিখি সেটা তো অবশ্যই জৈব যৌগ, বুঝছো না ভাইয়া? এটাই মানে অ্যামোনিয়ার জাতকের কথা বলা হয়েছে। হ্যাঁ, অ্যামোনিয়ার জাতকের কথা বলা হয়েছে। ওকে, সেটা আমরা দেখলাম ভাইয়া। হুম, ওকে, ডান। এরপর চলো, কারো যদি এখানে কোনো সমস্যা থাকে ভিডিওটা একটু টেনে আবার দেখে ফেলো। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কিছু কার্যকরীমূলকটা জাস্ট এক নজরে দেখাবো, আর কিচ্ছুই না। যেমন অ্যালকিন হইলে ডাবল বন্ড থাকে, অ্যালকাইন হইলে ট্রিপল বন্ড থাকে, অ্যালকোহল হইলে একটা OH থাকে। এরকম জাস্ট কয়েকটা একটু দেখে নাও। তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে একটা হ্যালোজেন থাকবে, অ্যামিন মানে নাইট্রোজেনের যৌগ থাকবে, অ্যালডিহাইড মানে যে CHO মূলকটা থাকবে, তারপর কিটোন বললে যে CO মূলকটা থাকবে, কার্বোক্সিলিক অ্যাসিড বললে COOH থাকবে, এস্টার বললে COOR মানে RCOOR এরকম থাকবে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপর অ্যামাইড বললে CON একটা যৌগ থাকবে, সায়ানাইড বললে বা নাইট্রাইল বললে সায়ানাইড CN যৌগটা থাকবে। এরকম হচ্ছে কিছু যৌগ, আর কিছু না, নাথিং মোর দেন দ্যাট। এগুলো আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। আচ্ছা, সো এই তো হয়ে গেল। এখন ডিগ্রি আমরা পড়বো। ডিগ্রি দুই ধরনের ভাইয়া, ডিগ্রি হচ্ছে দুই ধরনের। আমি তোমাদেরকে দুই ধরনেরই শিখাবো, আমাদের হচ্ছে দুই ধরনেরই শিখাবো ভাইয়া। ওকে, সো প্রথমে যে জিনিসটা পড়াবো ভাইয়া, অ্যালকেনের মধ্যে কার্বন এর ডিগ্রি, এটা এক জিনিস, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে অন্যান্য যৌগের ক্ষেত্রে ডিগ্রি, অন্যান্য যৌগের ক্ষেত্রে ডিগ্রি। আচ্ছা, আমি তোমাদেরকে পুরোটা একটু আস্তে আস্তে দেখাই। আর ধরো এখানে অ্যালকোহলের জন্য পড়াবো। তোমরা জাস্ট একটু ধৈর্য ধরো ভাই, একটু এঁকে নেই, একে একে তোমাদেরকে পুরোটা পরে দেখাবো। ওকে, সো দাঁড়াও একটু লিখে নিই। CH3 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 CH3। ওকে, এখানে ধরো আর অ্যালকাইল হিসাবে লিখলাম, বুঝতে সুবিধা হবে। বাস, এই হইলো মোটামুটি দুইটার পার্থক্য তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এস্টারের আলাদা গোত্র আছে আর কি। হ্যাঁ, ওকে, সো সবাই একটু মনোযোগ দাও সবাই। হ্যাঁ, অ্যালকিনে কার্যকরীমূলক ডাবল বন্ড। হ্যাঁ সাহেবা, দেখাইলে ভালো সৌরভ। লুইস প্রতীক দিতে পারো, না দিলে হবে, সমস্যা নেই ভাইয়া। ওকে ওকে, আচ্ছা, সবাই মাথা ঠান্ডা করে এখন শুধু দেখো। এখন আর আমি টিচার ইনবক্স দেখবো না এখন থেকে, ঠিক আছে? তোমরা এখন আর কোনো কোশ্চেন করো না, এখন ভাইয়ার পড়াটা মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, আমি যখন বলবো তখনই কোশ্চেন করো, তখনই ভাইয়া দেখবো, তাছাড়া দেখবো না। হ্যাঁ, দেখো, ফার্স্ট অফ অল এখানে কি বলছে, অ্যালকেনের মধ্যে কার্বনের ডিগ্রি। এটা খুবই সহজ, এটা হচ্ছে কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে সেটাই তার ডিগ্রি। যেমন এখানে খেয়াল করো, এই কার্বনটা কি আর কোন কার্বনের সাথে যুক্ত আছে? না, এটাকে বলবো নো ডিগ্রি, কোনো ডিগ্রি নেই, শেষ। এই কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটাও একটা কার্বনের সাথে যুক্ত, মানে এটাও আর এটাও দুইজনই হচ্ছে 1 ডিগ্রি। এই কার্বনটা দেখো দুইজনের সাথে যুক্ত, এক দুই, দুইজনের সাথে, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর এও একজনের সাথে যুক্ত, এও একজনের সাথে যুক্ত, এরা দুইজনই 1 ডিগ্রি। এরপর দেখো এই কার্বনটা তিনজনের সাথে যুক্ত, এক দুই তিন, তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। আর এই কার্বন, এই কার্বন আর এই কার্বন তিনজনই একটা কার্বনের সাথে যুক্ত, এরা 1 ডিগ্রি। সিমিলারলি এই যে লাস্ট যে কার্বনটা দেখতেছো, 1 2 3 4, চারজনের সাথে যুক্ত, এটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন। এখন এই কার্বন, এই কার্বন,
এই কার্বন আর এই কার্বন, এরা চারজনই আসলে একটা কার্বনের সাথে যুক্ত, এদেরকে বলবো 1 ডিগ্রি। মানে অ্যালকেনের ক্ষেত্রে একটা কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে সেটা তার ডিগ্রি। এখানে একজনের সাথেও ছিল না, তাই 9 ডিগ্রি। এখানে একটার সাথে ছিল 1 ডিগ্রি, দুইটার সাথে 2 ডিগ্রি, তিনটার সাথে 3 ডিগ্রি, চারটার সাথে 4 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ঘটনা, শেষ। ওকে, এবার এখানে আসো অন্যান্য যৌগের ক্ষেত্রে। ধরো আমি এখন অ্যালকোহলের ডিগ্রি পড়াবো। OH, এই যে OH, OH, OH গেল। আচ্ছা, অ্যালকোহলের ডিগ্রি আবার কি জিনিস দেখো ভাইয়া, এই যে অ্যালকোহল যে আমি দিলাম, ওর তো একটা হাত ফিল আপ হয়ে গেছে, আর বাকি তিনটা হাতে দেখো তিনটাই যদি হাইড্রোজেন থাকে সেটাকে আমরা বলবো 9 ডিগ্রি। আর যদি একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হইতে থাকে, দেখো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে 2 ডিগ্রি, তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে 3 ডিগ্রি, কাজ শেষ। 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি, 2 ডিগ্রিকে বলা হয় সেকেন্ডারি, 3 ডিগ্রিকে বলা হয় টারশিয়ারি। তাহলে আরেকবার বলি, অ্যালকেনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত তত ডিগ্রি। আর অন্যান্য যৌগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কার্যকরী মূলক ছাড়া বাকি হাতে যদি তিনটাই হাইড্রোজেন থাকে তাহলে কোনো ডিগ্রি না, এরপর যে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সেটা তত ডিগ্রি। যেমন এখানে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এখন অনেক সময় প্রশ্নে এরকম করে লেখা থাকে, এরকম করে লেখে এটা কয় ডিগ্রি জানো, দেখো OH আছে আর একটা হাইড্রোজেন আছে, মানে দুইটা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক তেমনি অনেকে একটা কনফিউজড হয়ে যাও, কেমন জানো, অনেকে হচ্ছে এই CHO আর COH এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো না। ভাইয়া এটা হইলো অ্যালডিহাইড, এটা হইলো অ্যালকোহল। এখন কথা হচ্ছে তুমি কেমনে বুঝবা, বলি। COH এইটা হইলো অ্যালডিহাইড, আর অ্যালকোহল হচ্ছে COH, এইটা হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড আর অ্যালকোহলের পার্থক্য আশা করি বুঝতে পারছো, যৌগগুলা কিভাবে ডিগ্রি হিসেবে থাকে সেটাও আশা করি বুঝতে পারছো। সবাই কি ক্লিয়ার? ডিগ্রি দিয়ে আসলে বোঝা যায় তার মধ্যে কয়টা হাইড্রোজেনের প্রতিস্থাপক আছে, এই আর কিচ্ছু না। সবাই ক্লিয়ার? ডিগ্রি বেসিক্যালি হচ্ছে প্রতিস্থাপক কয়টা সেটা বুঝতে সুবিধা হয়, এই, নাথিং এলস। তুমি অন্যভাবে লিখো অপূর্ব, সমস্যা নেই। আমি CH3 এমনি লিখছি, তুমি CH3 অন্য ডান দিকে লিখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, আচ্ছা, গেল, শেষ। চলো, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এখন একটা কুইজ যাব, আমাদের 3টা কুইজ আছে আজকে, মনোযোগ দিয়ে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? উপরেরটা আর দিলেন না কেন? আচ্ছা, ভালো কথা, ভালো কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস খুব কমন সেন্সে ঠান্ডা মাথায় বুঝাই। এখানে কার্বনের সাথে কার্বনের মারামারি বুঝাইছি, এখানে অ্যালকাইল দিয়ে আরো অন্য কেউ থাকতে পারে, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি ব্যাপারটা? এই, আচ্ছা, ভালো, কোশ্চেন গুলো সুন্দর সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আর কিটোন যদি বলে, কিটোন হয় এরকম, সিও, শুধু সিও থাকবে, এটাই কিটোন, আর দুইটা হাত খালি, এটাকে বলবো আমরা কিটোন। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা দেখলাম। দেখি তোমাদের জন্য প্রথম কুইজটা ভাই লঞ্চ করে দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিও। এটা কোন ধরনের মূলক? নাও অ্যান্সার দাও, ট্রাই করো সবাই। ওকে, পোলটা ক্লোজ করে দিচ্ছি। মাশাআল্লাহ, ম্যাক্সিমাম মানুষজন অ্যান্সার দিতে পারছো। হ্যাঁ, আচ্ছা, দেখো ভাই কি বলছে, সিওএইচ কোন ধরনের মূলক, তাই না? সিওএইচ, দেখো এখানে কি আছে, কার্বনের সাথে ভাইয়া OH আছে, তার মানে এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল।
এখন এখানে দেখো তিনটেই হাত খালি, মানে তিনটেই প্রতিস্থাপন হয়ে গেছে, মানে এটাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এটাকে আমরা কি বলবো ভাইয়া? 3 ডিগ্রি অ্যালকোহল। শেষ কাজ। লিডার বোর্ডটা একটু দেখে ফেলি দেখি। আব্দুল্লাহ, সারোয়ার, সৌমেন, জান্নাতুল ফেরদৌস, রোহান, নাফিস, ফাতিন, সানজিদা, মুহিবুর, জিসান। ওকে, ভেরি গুড। 2 ডিগ্রি অ্যামিন কি হবে? আচ্ছা শোনো ভাইয়া, এখন ভাইয়া যেটা যেটা পড়াচ্ছে সেটাতে একটু ফোকাস করো কষ্ট করে, হ্যাঁ? ভাইয়া যখন 2 ডিগ্রি অ্যামিন পড়াবো তখন অ্যামিন দেখাই দিব, যখন অ্যালডিহাইড পড়াবো তখন অ্যালডিহাইড দেখাই দিব, যখন এসিড পড়াবো তখন এসিড দেখাই দিব। অতটুকু বিশ্বাস তো রাখতে হবে ভাইয়া, হ্যাঁ? আর নাহলে আমার একটা কাজ করতে হবে যে আমার এখন টিচার ইনবক্স ইগনোর করতে হবে, কারণ কি মনোযোগ বারবার নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের কাছে এত অনুরোধ করি ভাইয়া, এত রিকোয়েস্ট করি, তারপরে যদি ভাইয়ার কথা না রাখো, ভাইয়া তো কষ্ট পাই, তাই না? সো তোমাদের কাছে একটা অনুরোধ, বা আমি চেষ্টা করতেছি জৈব যৌগ তোমাদের জন্য একদম ইজি লাগে, একদম সহজ লাগে ওইভাবে করে পড়াতে, কিন্তু তোমরা যদি বারবার অন্য জায়গায় চলে যাও, জৈব যৌগ কঠিনই লাগবে, সহজ লাগবে না কোনোদিনও। হ্যাঁ, তাহলে ভাইয়ার কথাটা একটু শুনতে হবে কষ্ট করে, হ্যাঁ? ভাইয়া যখন যেটা পড়াচ্ছি সেইখানটাতেই থাকো, সেখানেই ফোকাস করো, অন্য কিছুতে আপাতত আর যেও না, হ্যাঁ? ওকে। আচ্ছা, দেখো, যেমন এই যে সিএইচও নিয়ে একটা যে ঝামেলাটা যদি এরকম থাকতো তাহলে বলতাম অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা থাকে মূলত এইভাবে, এই, আর অ্যালকোহলটা থাকে হচ্ছে COH, তখন আরো 3টা হাত খালি হয়ে যায়। ব্যাপারটা বুঝছো? অ্যালডিহাইডের কিন্তু একটা হাতই শুধু খালি থাকে, কিটোন হইলে 2টা হাত খালি থাকবে, এইটুক হচ্ছে কিটোন। আবার অ্যাসিড হইলে COOH, এরকম ভাবে থাকবে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে চলে যাই। এই কি বলছে? আচ্ছা, রোহানের কোশ্চেনটা ভ্যালিড, খারাপ না। দেখো রোহান, এরকম হইতে পারতো যেটা ভাইয়া বললা, CH2CH3, এখানে থাকলো একটা CH3, এখানে থাকলো একটা CH3, এখানে একটা থাকলো CH3, সবই অ্যালকেন। হ্যাঁ, উপরে একটা আর দেই নাই কেন? আর এর মধ্যে তো 500টা কার্বনও থাকতে পারে। এখন আমি তোমাদেরকে বুঝাবো যখন, তখন যদি আমি তোমাদেরকে আগেই কঠিন জিনিস শিখাই, জীবনও পড়তে পারবা, জীবনও পারবা না। এই জন্য ভাই সহজটা দেখাইছি। যেমন দেখো, এই যে এই কার্বনের ডিগ্রি কত? 1 ডিগ্রি, একটা কার্বনের সাথে যুক্ত। এই কার্বনের ডিগ্রিও কিন্তু কত? 1 ডিগ্রি। এই কার্বন ডিগ্রি কত? 1 2 3 4, এটা কিন্তু 4 ডিগ্রি। এটাও 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। মানে এখানে যদি তুমি অ্যাব্রাপ্টলি আর লিখে দাও, আরে তো 5000ও কার্বন থাকতে পারে, বুঝছো না? এই আর কি। আচ্ছা, তো এটা গেল। এবার আসো সংকরায়নটা আমরা শিখবো সুন্দর করে, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে। সো এখন যা যা পড়াবো একদম অ্যাবসোলুট মনোযোগ দিয়ে চুপচাপ করে জিনিসটা দেখতে হবে। আমি আর টিচার ইনবক্স দেখবো না। 0 ডিগ্রি মানে কোনো প্রতিস্থাপন হয় নাই, 0 ডিগ্রিতে মানে কোনো কিছুই প্রতিস্থাপন হয়নি, এটা বোঝায়। 1 ডিগ্রি মানে একটা প্রতিস্থাপন হয়েছে, 2 ডিগ্রি মানে 2টা হয়েছে, 3 ডিগ্রি মানে 3টা হয়েছে, একদম কমন সেন্স। হ্যাঁ, আচ্ছা, সো এইবার আসি। দেখো, সংকরণ, অ্যালকেনেটা পড়বো। সংকরণ জিনিসটা কি বা সংকরায়ন জিনিসটা কি? এখানে হচ্ছে সংকরায়নে মূলত কি হয় ভাইয়া? সংকরায়নে মূলত কাছাকাছি শক্তির অরবিটাল গুলো মিশ্রিত হয়ে সমান শক্তির সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি হয়। তো দেখো ভাইয়া, আমরা হচ্ছে এখন অ্যালকেনের ক্ষেত্রে শিখবো। হ্যাঁ, ধরো আমরা ইথেন নিয়ে কাজ করব শুরুতে। ইথেন, ইথেন নিয়ে কাজ করব। ওয়েট, হ্যাঁ, সো ধরো আমার কাছে আছে CH3, আচ্ছা। সো ব্যাপারটা অনেকটা এরকম যে জৈব যৌগের মূল হার্ট যে মৌল সেটা হচ্ছে কার্বন। এখন জৈব যৌগে যতগুলা কার্বন থাকবে সংকরায়ন ঠিক ততগুলাই হবে, মানে প্রত্যেকের সংকরায়ন আলাদা আলাদা করে হবে। এখন আমি ইচ্ছা করে এমন এমন যৌগ নিব যে সংকরায়ন যেন সেম হয়, যাতে পরবর্তীতে বোঝাইতে সুবিধা হয়। তাহলে দেখো, এখানে আমি 2টা কার্বনওয়ালা যৌগ নিলাম। এটা ধরো কার্বন 1 নাম দিলাম, এটা নাম দিলাম ধরো কার্বন 2। এর সংকরায়ন যা হবে এটারও সংকরায়ন কিন্তু সেমই হবে, কারণ দুই পাশ তো সেম। আমি আগে যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করি। হ্যাঁ, আমি আগে যে কোনো একটা নিয়ে কাজ করা শুরু করি। ও, 2 ডিগ্রি কোনটা বলতেছিল ভাইয়া? এটা, হ্যাঁ হ্যাঁ, সরি, একটু ভুল করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা 2 ডিগ্রি হবে। ভেরি গুড। এই দেখছো, এখন তোমরা নিজেরাই পারো। এই যে 1 2, হ্যাঁ, থ্যাংক ইউ আরিফ। আচ্ছা, 2.5 ডিগ্রিতে কি হবে? 2.5 ডিগ্রি বলতে কিছু নাই বাবা। দেখো, কার্বন 1 কার্বন 2, হ্যাঁ, এখন থেকে আর টিচার ইনবক্স দেখতেছি না আমি। হ্যাঁ, সো দেখো, কার্বন 1 কার্বন 2। সো কার্বন 1, এটার আগে আমি ইলেকট্রন বিন্যাসটা আঁকবো। 1s2 2s2 2p2। এই যে যোজ্যত স্তরের যত ঘটনা এখন হবে, এই যে ওকে কয়জন অ্যাটাক করতে আসতেছে দেখো, 1 জন 2 জন 3 জন 4 জন। 4 জন অনেক শক্তি নিয়ে আসবে।
শক্তি নিয়ে আসলে এই কার্বনটা উত্তেজিত অবস্থায় চলে যাবে, এটাকে বলবো স্টার অবস্থায়। হ্যাঁ, উত্তেজিত অবস্থায় কি হয়, নিম্ন শক্তি স্তর যা আছে তাই থাকে, উচ্চ শক্তি স্তরের এস এর একটা ইলেকট্রন পিতে চলে যায়। এস এর একটা ইলেকট্রন পিতে চলে গেছে, মানে একটা চলে গেছে পিতে। ওকে, তাহলে দেখো 2s এর একটা ইলেকট্রন, 2p এর তিনটা ইলেকট্রন, এরকমই ঘটনাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এইটুক পর্যন্ত সবার জন্য কমন, এইটুক পর্যন্ত সবার জন্য কমন। এই সেম ঘটনা আমি পরেরটার জন্য করব। দেখে আমি আগে আগে ঘটনাগুলো করে নিই। অ্যালকিনের জন্য আমি দেখাবো ইথিনকে। ধরো এটা কার্বন 1, এটা কার্বন 2, সেম ঘটনা আমি আবারও করব। কার্বন 1 কি 6 সংকরণ, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2। ওকে অ্যাটাক করতে আসবে কয়জন, দেখো একজন, দুইজন, তিনজন, অনেকগুলো শক্তি নিয়ে আসবে। শক্তি নিলে কার্বনটা উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে 2 এর এস এর একটা ইলেকট্রন পিতে চলে যাবে। এটাই তো নিয়ম ছিল। তার মানে 2s এ থাকে একটা ইলেকট্রন, 2p তে থাকে তিনটা, 1 2 3। যারা এটা এখনো বুঝো নাই, আবার চলো আরেকটার জন্য পড়ি, অ্যালকাইনের জন্য। সবার জন্য সেম ঘটনা। ধরো এখন আমরা ইথাইন নিয়ে পড়বো, ইথাইন নিয়ে পড়াশোনা করবো। এটা ধরো কার্বন 1, এটা ধরো কার্বন 2। কার্বন 1 নিয়ে পড়ি, 6 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, যোজ্যতা স্তর নিয়ে আমাদের ঘটনা। তাহলে এই কার্বনে অ্যাটাক করতে আসছে কি, এই কার্বন এই হাইড্রোজেন, তাহলে অনেক শক্তি নিয়ে আসবে, কার্বনটা উত্তেজিত অবস্থায় যাবে, তখন 2s এর একটা ইলেকট্রন 2p তে চলে যাবে, মানে যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলো লাফালাফি করবে। সো বেসিক্যালি দেখো 2s এ একটা, 2p তে তিনটা। এইটুক নিয়ে আশা করি কারো কোনো সন্দেহ নেই, সবগুলোতে একদম সেম টু সেম কথাবার্তা ভাইয়া লিখছি। এরপর ঘটনাগুলো কি হয় চলো আমরা আলোকপাত করি। খুবই মজার ইন্টারেস্টিং ঘটনা হবে এখন। হ্যাঁ দেখো, যে কোনো একটা কার্বন নাও, কার্বন 1, এখানে কয়জন অ্যাটাক করতে আসছে, একজন, দুইজন, তিনজন, চারজন। কয়জন অ্যাটাক করতে আসছে, চারজন। চারজন যেহেতু অ্যাটাক করতে আসছে, চারটা ইলেকট্রন নিয়ে আসবে। তাহলে দেখো 1 2 3 4, শেষ। পরেরটা দেখি, দেখো এখানে কয়জন অ্যাটাক করতে আসছে, 1 2 3, তিনজন অ্যাটাক করতে আসছে। তাহলে দেখো 1 2 3। আচ্ছা ভালো কথা, এরপর একটা যাই, এখানে কয়জন অ্যাটাক করতে আসছে, 1 2, দুইজন মাত্র। তাহলে 1 2। এখন একটু চিন্তা ভাবনা করি, আসো দেখি আমরা বুঝি কিনা। এই যে এরা হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে, এদেরকে বলা হয় সংকরিত অরবিটাল। সংকরিত হয়ে গেছে এরা সবাই। কয়জন সংকরিত হয়েছে, একটা এস আর তিনটা পি, একটা এস আর তিনটা পি, সংকরায়ন হচ্ছে sp3, আকার হচ্ছে চতুস্তলকীয়, আর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। খুব ভালো কথা, যা বোঝার বুঝছি। চলো পরেরটা দেখি। এখানে মিলেমিশে একাকার হয়েছে কয়জন, একটা এস আর দুইটা পি, এরা হচ্ছে সংকরিত। সংকরিত সংকরায়নটা কি হয়েছে, একটা এস আর দুইটা পি, sp2 সংকরায়নে সংকরিত ওরা। এটাকে বলা হয় ত্রিকোণাকার সমতলীয়, আকারকে বলা হয় ত্রিকোণাকার সমতলীয়, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা পরেরটাই যাই। বাই দ্য ওয়ে, এটাতে লিখি, এটা হচ্ছে অসংকরিত, এটা হচ্ছে অসংকরিত, মানে এটা সংকরিত হয় নাই, এটা সংকরিত হয় নাই। এরপর আসো এটাতে, বলো তো এখানে সংকরিত হয়েছে কোনটা কোনটা, বলো দেখি। মানে এখানে সংকরায়ন হয়েছে কয়টা, দুইটা না? সংকরায়ন হয়েছে কয়টা, এটা দুইটা। এই দেখো 1 আর 2, 1 আর 2, তাহলে সংকরায়ন কি, sp সংকরায়ন, sp, একটা এস আর একটা পি। এটা হচ্ছে সংকরিত, আর এই দুইটা হচ্ছে অসংকরিত, অসংকরিত। sp সংকরায়ন দেখতে হয় লিনিয়ার বা সরল রৈখিক, বন্ধন কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি। বন্ধন কোণ হয় কতটুকু, 180 ডিগ্রি। দেখো সংকরায়ন তো শিখে ফেললাম, এখন চিত্রপিত্র আঁকা তো শিখতে হবে। আসো আগে দেখি আমরা পারি কিনা চিত্র আঁকতে। ফার্স্ট অফ অল এটাতে বলছে চতুস্তলক, চতুস্তলক কিছুই না, চারটা তল হবে খালি, শেষ। সংকরায়ন কয়টা হয়েছে, দেখো একটা এস তিনটা পি, মানে চারটা তল। তো চলো একটু আঁকি দেখি পারি কিনা আমরা। এই একটা তল, দুইটা তল, তিনটা তল, চারটা তল, এই হইল সংকরায়ন। এটা কার্বন 1,
কার্বন 1 এর দেখো এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে, আর এই পাশে একটা কি আছে, কার্বন না? তাহলে খেয়াল করো এইখানে, দাঁড়াও, এই তিনটা কেটে নিই, আগে এটা একটু কপি পেস্ট করি। এই দেখো এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন। এটা হলো তোমার কার্বন 1, এটা হলো তোমার কার্বন 2। দেখো দুইটা কার্বন পাশাপাশি এই যে মিশে গেছে, এটাকে বলা হয় ভাইয়া সিগমা বন্ধন। এই যে কার্বন আর হাইড্রোজেন, এই যে এগুলো কিন্তু হাইড্রোজেন, এগুলো সবই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন গুলা মিশে গেছে, এটাও সিগমা বন্ধন। সরাসরি ওভারল্যাপ সিগমা বন্ধন, সরাসরি ওভারল্যাপ সিগমা, সরাসরি ওভারল্যাপ সিগমা, সরাসরি ওভারল্যাপ সিগমা। এখানে কোনো পাই বন্ধন আছে নাকি নাই বলো? এটাতে কিন্তু কোনো পাই বন্ধন নাই। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো এটা দেখে দেখে একটা চিত্র আঁকার চেষ্টা করি। দেখো এটা কার্বন 1, এটার সাথে একটা সিগমা বন্ড মানে সিঙ্গেল বন্ড কার কার্বন 2 এর সাথে, তারপরে যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখানেও সেম, এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। চতুস্থলক কাকে বলে জানো? এই দেখো, এক তল, দুই তল, তিন তল, চার তল, এটাকে বলা হয় চতুস্থলকীয়। চতুস্থলকীয়। আর বন্ধন কোণ তো তোমরা জানোই, শেষ 109.5 ডিগ্রি। এটাও দেখো চতুস্থলকীয়, এক কোণ, দুই কোণ, তিন কোণ, চার কোণ, এটাও একটা সিগমা বন্ড, এটাকে বলা হয় চতুস্থলকীয়। চতুস্থলকীয়। তার মানে এখন যদি জিজ্ঞেস করি এই যোগে সিগমা বন্ধন কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা সিগমা বন্ধন। পাই কয়টা? নাই। এখানে কোনো পাই বন্ধন তো দেখো নাই, দেখলেই না বলবা। আচ্ছা, তাহলে সংকরায়ন কি? এটার যা সংকরায়ন হবে এটা তো তাই হবে, দুইটাই হবে sp3, মানে অ্যালকেন দেখলেই বুঝবা সংকরায়ন হচ্ছে sp3। আরো সহজে বোঝার উপায় কি জানো? দেখো ওর সাথে কয়জন বন্ধন করছে, 1 2 3 4, চারজন, একটা s তিনটা p, sp3, শেষ কাজ। চলো পরেরটা দেখি, দেখি এটা পারি কিনা। কি বলছে? ত্রিকোণাকার সমতলীয়। আসো তো দেখি তো আঁকি তো আমরা পারি কিনা। ত্রিকোণাকার হলো ফুলের মতো, এই পাশে একটা, এই পাশে একটা, আর এই পাশে একটা। দেখি তো একটু কপি পেস্ট করা যায় কিনা। ও দাঁড়াও, এটারে ঘুরাই দিই। এই যে এটারে ঘুরায়, আচ্ছা এটা ঘুরলো না কেন, আচ্ছা সমস্যা নেই, আমরা আঁকি। এই এই এই, মানে বুঝছো তো, এটা হলো কার্বন 1, এটা হলো কার্বন 2। এই পাশে হাইড্রোজেন দিলাম, এই পাশে হাইড্রোজেন দিলাম, এই পাশে হাইড্রোজেন দিলাম, এই পাশে হাইড্রোজেন দিলাম, সবই বুঝলাম। এখন ভাইয়া দেখো তো, এখানে যে পিজেড সেটা তো অসংকরিত, পিজেড হচ্ছে অসংকরিত, তাহলে দুই কার্বনেই তো পিজেড অসংকরিত। দেখো এটারও পিজেড অসংকরিত, এটারও পিজেড অসংকরিত, এই দুইটা পিজেড মিলে তৈরি করবে একটা পাই বন্ধন। দুইটা পিজেড ওই যে সমান্তরালে থাকলে আকর্ষণের ফলে তৈরি করে পাই বন্ধন। তার মানে এই যে দেখো, এটা সরাসরি সিগমা, সরাসরি সিগমা, সরাসরি সিগমা, সরাসরি সিগমা, সরাসরি সিগমা। তাহলে চলো আঁকি একটু। দেখো তোমার কাছে কার্বন 1 আছে, সরাসরি একটা বন্ধন করছে কার্বন 2 এর সাথে, এরপর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর দুইটা পিজেড মিলে একটা পাই বন্ধন করছে, এই যে একটা পাই বন্ধন করছে। তাহলে এখানে সিগমা কয়টা হলো দেখো, 1 2 3 4 5, পাঁচটা। পাই কয়টা হইলো? একটা। শেষ। বলো এখন কি আরেকটু ভালো বুঝতেছো? তার মানে তোমাদের কাছে প্রশ্ন, সিগমা মানে পাই বন্ধন কি সংকরণের অংশ নাকি অংশ না? বলো দেখি ভাইয়াকে। অসংকরিত মানে বন্ধন তো করে নাই, তার মানে অসংকরিত, সোজা বাংলা। সংকরায়ন মানে বন্ধন করছে, সংকরায়ন না মানে মানে অসংকরিত মানে বন্ধন করে নাই, শেষ। তার মানে পাই বন্ধন কিন্তু সংকরায়নের অংশ না। দেখছো, অসংকরিত থেকে পাই বন্ধন পাইছো, তার মানে পাই বন্ধন সংকরায়নের অংশ না, মাথায় রাখবা। পাই একটা কেন, একটা অরবিটাল কয়টা পাই করবে ভাইয়া? একটাই করবে। বুদ্ধি খাটাইতে হবে একটু আমাদের, তাই না? এই যে দেখো, একটা দুইটা পাশাপাশি সমান্তরালে একটা বন্ধন করে, এই আর কি। আচ্ছা, কিন্তু কেন? আচ্ছা জিনাত বলছে কিন্তু কেন। এই যে ভাইয়া দেখো, দেখলেই বুঝবা, এরা সংকরায়ন করছে, এই বেটা করে নাই, এই বেটা করে নাই দেখে এই দুইজন সমান্তরালে ছিল, দুইজন সমান্তরালে থেকে যে আকর্ষণ করে সেটাকে বলা হয় পাই বন্ধন। তার মানে সংকরায়ন করলে কি পাই বন্ধন হইতো? হইতো না তো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা কিন্তু সংকরায়নের অংশ না। ওকে, এইবার আসি,
ফাইনাল। এসপি সংকরায়ন আর এই দুইজন হচ্ছে সংকরায়নের অংশ না। এসপি সংকরায়নে অরবিটাল কয়টা? দুইটা মাত্র। এই যে একটা এসপি আর একটা এসপি। এই এটা ধরো কার্বন 1, সেম ভাবে আরেকটা, এই যে এখানে করো একটা এসপি আর একটা এসপি, ধরো এটা হলো কার্বন 2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ডান। ঝামেলাটা কই দেখো, ওর পিওয়াই পিজেড খালি। দেখো এই যে পিওয়াই এটার খালি হইলে এটারও খালি, তার মানে এদের মধ্যে একটা পাই বন্ধন হওয়ার কথা। আবার পিজেডও খালি, তাহলে এটার পিজেড খালি হইলে এইটারও পিজেড খালি, তার মানে ওদের মধ্যেও একটা পাই বন্ধন হওয়ার কথা। তাহলে চলো তো বন্ধনগুলো আঁকি একটু আমরা। দেখো এটা কিন্তু সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। চলো আঁকো। কার্বন 1 সিগমা করছে কার্বন 2 এর সাথে, এখানে হাইড্রোজেনের সাথে সিগমা করছে, এখানে হাইড্রোজেনের সাথে সিগমা করছে। আবার এখানে পাই কয়টা আছে দেখো, এই যে পিওয়াই পিওয়াই একটা পাই, পিজেড পিজেড আরেকটা পাই। এই হইলো ঘটনা। তাহলে দেখো সিগমা কয়টা? 1 2 3, তিনটা। পাই কয়টা? 1 2 দুইটা। শেষ, সিম্পল অ্যান্সার। তার মানে পাই বন্ধন কিন্তু মানে কিসের অংশ না? সংকরায়নের অংশ না। পাই বন্ধন সংকরায়নের অংশ না। ওকে, তার মানে অসংকরিত ইলেকট্রন দেখলেই কি বুঝবো ওরা কি গঠন করবে, সিগমা নাকি পাই? বলো। ওকে, ডান, হয়ে গেল, পাই হবে, তাই না? চমৎকার। আচ্ছা, সো কি কি জিনিস আমরা পড়লাম, এরকম কথাবার্তাগুলো আমরা পড়ে ফেললাম, ঠিক আছে। আর এই যে এটাকে বলা হয় হচ্ছে, এই যে দেখো 1 2 3 ত্রিকোণাকার সমতলীয়, এই যে সেম 1 2 3 ত্রিকোণাকার সমতলীয়। আর এটা দেখো সরল রৈখিক, দেখছো? সরল রৈখিক, এটাকে বলা হয় সরল রৈখিক। এই হইলো ঘটনা, নাথিং এলস। সো আমরা যা শিখলাম, একটা যদি ওভারঅল রিভিউ আকারে তোমাদেরকে বুঝাই, দেখো ওভারঅল রিভিউ আকারে যদি তোমাদেরকে বুঝাই, আমরা যেটা শিখছি সেটা হলো যে এই জিনিসটা দেখো, সংকরায়ন যদি sp3 হয়, 4টা অরবিটাল ছিল না, একটা এস আর 3টা পি, এর মধ্যে এস কয়টা আছে? একটা। 4টার মধ্যে একটা মানে কত? 25%। এখানে 3টার মধ্যে একটা এস আছে, তার মানে কত? 33.3%। আর এসপি সংকরায়নে 2টার মধ্যে একটাই এস, তার মানে 50%। এগুলো জাস্ট এমনি বলে। তোমরা তো জানো সিঙ্গেল বন্ধন হলে দূরে দূরে থাকে, ডাবল বন্ধন হলে আরেকটু কাছে আসে, ট্রিপল বন্ধন হলে আরো কাছে আসে। এই জন্য সিঙ্গেল বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বেশি, ডাবল বন্ধনের একটু কম, ট্রিপল বন্ধনের আরো কম। আর এগুলো তো মাত্র পড়াইছি। সো এটা হচ্ছে একটা সামারি আকারে এমসিকিউতে দিতে পারে, সামারি আকারে এমসিকিউতে দিতে পারে। সবাই ক্লিয়ার ভাইয়া? টিচার ইনবক্সে একটু জানাই দিই কষ্ট করে। তাহলে দেখো এক ধাক্কায় জৈব যৌগের সংকরায়নও শিখে ফেললাম, এবং পাশাপাশি কি শিখে ফেললাম? সংকরায়নটাও শিখে ফেললাম। না বন্ধন দৈর্ঘ্য লাগে না ভাইয়া। ডান। বন্ড লেন্থ হচ্ছে সিঙ্গেল বন্ধন থাকলে দূরে দূরে থাকে, ডাবল বন্ড থাকা মানে কি আরো কাছাকাছি আসবে, ট্রিপল বন্ড আরো কাছাকাছি। এজন্য সিঙ্গেল বন্ধনের দূরত্ব বেশি, ডাবল বন্ডের একটু কম, ট্রিপল বন্ডের আরো কম। এই আর কি, নাথিং এলস। সংকরায়ন ফার্স্ট পেপারে 3 নম্বর অধ্যায় আছে। হ্যাঁ, আরেকবার দেখে নিও জয়েরিয়া ওই অংশটা। হ্যাঁ, তাহলেই হবে। ডিগ্রি দুই প্রকার, একটা হলো কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত অ্যালকেনে, সেটা একটা ডিগ্রি। আর আরেকটা হচ্ছে কার্যকরী মূলক ছাড়া কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, সেটা আরেকটা ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, পার্সেন্টেজটা কিচ্ছু না ভাইয়া, এটা একটা একদম মানে কি বলবো, একদম সহজ জিনিস। দেখো sp3, এখানে এস আছে একটা, পি আছে 3টা, তাহলে এস আছে কত পার্সেন্ট গণত? টোটাল আছে 4টা, 4টার মধ্যে এস আছে একটা, ইন্টু 100%, মানে ভাইজান কত পার্সেন্ট হয়? 25%। ইজি না ভাইয়া? শেষ। আচ্ছা, গেল। সো এগুলো মোটামুটি দেখলাম। এখন চলো সংকরায়নের আরেকটা ছোট পার্টে চলে আসি। মিশ্র সংকরায়ন বলতে এই জিনিসটা তোমাদেরকে বুঝাই দিই ঠান্ডা মাথায়, সবসময় কেমনে হিসাব করবা বলি। ধরো তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, কি করবা জানো? তুমি খালি একটু চিন্তা করো, এই কার্বনের সাথে কয়জন যুক্ত আছে ভাইয়া? এখানে 2জন আর এখান থেকে 1জন, টোটাল 3জন না? তার মানে ও হচ্ছে sp2 সংকরায়নে সংকরিত। আবার আরেক ভাবেও দেখার উপায় আছে, কোন কার্বনের সাথে যদি একটা ডাবল বন্ড দেখো, সেও sp2 হবে, এটাও তাহলে sp2ই হবে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চিন্তা করো। যেমন আমি যদি একটা যৌগ আঁকি, CH3 CH3 CH ডাবল বন্ড CH, C ট্রিপল বন্ড C, CH3। এইবার ভাই একটু খেয়াল করো, তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো, এই কার্বনের সাথে কয়জন যুক্ত? 3জন আর একজন 4জন, 4জন যুক্ত না? তাহলে এটা আমার কি sp3, 4টা।
এই কার্বনের সাথে কয়জন যুক্ত, বা দেখো এখানে একটা ডাবল বন্ড আছে আছে, তার মানে এইটা আর এইটা, এই দুইজনই হচ্ছে sp2 সংকরায়নে সংকরিত, মানে অ্যালকিন হইলে। আবার দেখো এই দুইটা কার্বনই হচ্ছে একটা ট্রিপল বন্ড শেয়ার করছে, তার মানে এই দুইজনই কি আসলে sp সংকরায়নে সংকরিত। আর এটার মধ্যে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, তার মানে এটা হচ্ছে sp3 সংকরায়নে সংকরিত। শেষ। ওকে, আচ্ছা। এরপর আরেকটা জিনিস, ধরো তোমার কাছে এরকম একটা যৌগ আছে, বলো তো এখানে কার সংকরায়ন কেমন। দেখো এই যোগে কয়জনের সাথে যুক্ত হচ্ছে, 2 আর 1 3, মানে sp2। এটার ক্ষেত্রে দেখো 2 আর 1 3, এটাও কি হবে sp2। বাট এটার ক্ষেত্রে দেখো ও কয়জনের সাথে যুক্ত হয়েছে, একজন একজন দুইজন, মানে এটা sp সংকরায়নে সংকরিত, মানে দুই পাশে ডাবল বন্ড যদি থাকে তখন হবে sp সংকরায়নে সংকরিত। টেকনিকটা বুঝে গেছো না ভাইয়া? সহজে দেখেই যেন অ্যান্সার করতে পারো, বুঝি? খালি গুনবা কয়জনের সাথে যোগ হয়েছে, আর কিচ্ছু না ভাইয়া। হ্যাঁ, শেষ। আচ্ছা, তাহলে ঘটনা কি আরেকবার বলি। হ্যাঁ, প্লিজ দয়া করে আগে পড়ে থাকো না, আমার কাছে খুবই কষ্ট লাগতেছে তোমাদের কয়েকজনের অবস্থা দেখে, বিকজ হচ্ছে তোমরা খালি আগের কথা তুলতেছো, অন্য টপিকে চলে যাচ্ছ, যেটা খুবই দুঃখজনক আমার কাছে। হ্যাঁ, আমি বলবো ভাইয়া সাথে সাথে আগাও, নইলে কিন্তু পিছিয়ে যাবা। পরে আবার রেকর্ডের ভিডিওটা দেখতে হবে কষ্ট করে। হ্যাঁ, এই নইলে দেখবা যোগাযোগ কখনো ভালোই লাগবে না। এখন তখন ওইটা আমার অনেক কষ্ট, কারণ অনেক কষ্ট করে জিনিসগুলো সুন্দর করে যেন তোমাদেরকে সহজভাবে বুঝাইতে পারি, সেটাই চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে। সো দেখো ভাইয়া আরেকবার বলি, আরো অনেক যৌগ আছে সামনে আসবে, আমি আস্তে আস্তে দেখাবো। যেমন এই যৌগটা দেখো কি বলছে, এর কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের। দেখো ভাইয়া এই কার্বনে দুইটা ডাবল বন্ড না একটা, একটা ডাবল বন্ড না কার্বনের সাথে, তার মানে এটা হবে sp2। এই কার্বনেও দেখো কয়টা ডাবল বন্ড, দুই পাশে দুইটা আছে না, একটাই ডাবল বন্ড আছে, তার মানে এটা sp2। এই কার্বনেও খেয়াল করো একটা ডাবল বন্ড আছে, তার মানে sp2। এই কার্বনেও খেয়াল করো একটা ডাবল বন্ড আছে, তার মানে sp2, মানে সবগুলা কোন সংকরায়ন, sp2 সংকরায়নে সম্পর্কযুক্ত। আফিফ প্যারালাল টেক্সটে নাই কেন এটা, বাবারে সংকরায়নের টপিক ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-এ আছে। ভাইয়া এটা কেন পড়াইতেছি, কারণ আমি জানি সবার একটা দুর্বলতা আছে, এজন্য ভাইয়া এক্সট্রা ভাবে এটা পড়াইতেছি। তার মানে প্যারালাল টেক্সটে যদি না দেই তার মানে কি পড়াবো না? তোমাদের ভালোর জন্যই করতেছি। হ্যাঁ, তোমরা সবাই একটু ক্লাসটা ফলো করো ভাই, প্লিজ দয়া করে। তোমরা বারবার অন্য টপিকে চলে যাচ্ছ ভাইয়া, ভাইয়ার জন্য খুবই কষ্ট করে এটা, বারবার ভাইয়া বলতেছি, এরকম কিন্তু কোনোদিন তোমরা করোনি। এই যে চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার যে শিখলাম ভাইয়া, তোমাদের কি কারো কোনো টপিক বাদ গেছে বলো? সবগুলা টপিকই ভাইয়া পড়াইছি না, বিশ্বাস রাখো। হ্যাঁ, এই ওকে। সো দেখো এটা সবাই বুঝছো না? হ্যাঁ, শেষ, ডান, এটা হয়ে গেল। এরপর একটা কোয়েশ্চেন দিব, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে অ্যান্সারটা দিও। এই যে তোমাদের সেকেন্ড কুইজ, দেখি তো ভাই এটা পারো কিনা। কুইজটা লঞ্চ করে দিলাম, ঠান্ডা মাথায় অ্যান্সারটা দিও, ঠিক আছে? ওকে, চমৎকার। তাহলে পোলটা অফ হয়েছে। জান্নাতুল মাওয়া ফার্স্ট থার্ড চ্যাপ্টার না পড়লে প্রবলেম হবে কি, এই যে এই কোশ্চেনটা করলে প্রবলেম হবে, এই কোশ্চেনটা না করে যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে প্রবলেম হবে না, কারণ ভাইয়া তো কভার করে দিচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নিও না। ওকে, ফুলারিন হচ্ছে একটা ন্যানো পার্টিকেলের মতো। হ্যাঁ, C60, মানে 60টা কার্বন নিয়ে একটা যৌগ আর কি, বুঝছো? আচ্ছা, ওকে। সো চলো দেখি এটার অ্যান্সারটা কি। আমি একটু লিডার বোর্ডটা দেখাই ফেলি আগে কুইকলি। রাহা, অহনা, মোহনা, জামি, রাইসা, ওমর ফারুক, পৃথা, নন্দিতা, শিহান, সামিহা। ওকে, আচ্ছা, ভেরি গুড, চমৎকার। তো চলো দেখি এটা কি হবে। দেখো বলছে বাম দিক থেকে বলতে, নাকি বাম দিক থেকে। এখানে দেখো একটাও সবগুলোই সিঙ্গেল বন্ড না, বা ওইটাও চিন্তা করো না তুমি। দেখো ওর সাথে 3 জন আছে আর একজন 4 জন, এটা কিন্তু sp3। আবার দেখো এই কার্বনের কি এক পাশে সিঙ্গেল বন্ড এক পাশে ডাবল বন্ড, যেহেতু একটা ডাবল বন্ড আছে তার মানে এটা হবে sp2, এটাও হবে sp2। তার মানে কি sp3 আর sp2, মানে অ্যান্সার হবে বি। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি ভাইয়া? বি। শেষ, কাজ শেষ। চলো ভাইয়া সামনের দিকে আগাই। নিচের কোন যৌগের সি পরমাণুতে, মানে কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? চলো এটা আমরা একসাথে করি, চলো 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 কুইকলি। দেখো এখানে সবগুলো সিঙ্গেল বন্ড না, বুঝতে পারতেছো? মিথাইল,
এটাও মিথাইল, তার মানে এরা দুইজনই হচ্ছে sp3 সংকরায়নে সংকরিত। এটা খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু sp3, বাট এখানে ট্রিপল বন্ড থাকাতে এটা হবে sp, এটাও হবে sp। এখানে দেখো সবগুলো সিঙ্গেল বন্ড, তার মানে সবগুলাই sp3। আর এখানে দেখো ডাবল বন্ড থাকাতে এটা আর এটা দুইটাই হচ্ছে sp2 সংকরায়নে সংকরিত। তার মানে অ্যান্সার কি হবে ভাইয়া? ডি। অ্যান্সার কি হবে ভাইয়া? ডি। ডান ডান, শেষ, ইজি। চলো এরপর হচ্ছে, হ্যাঁ আসি আমরা সিগমা ও পাই গণনা করার একটা জিনিস শিখি ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে যত বেশি বন্ড থাকবে সেটাকে আগে প্রায়োরিটি দিবা অঙ্কুর, বুঝছো? আচ্ছা সমস্যা নেই, আরো শিখবো। দেখো সিগমা পাই গণনা, ধরো তোমাকে বললাম CH3CN, এটাতে সিগমা কয়টা আছে আর পাই কয়টা আছে? কি করবা জানো? সবার আগে এটাকে ভেঙে লিখবা। দেখো কার্বনের 3টা হাইড্রোজেন আছে, আরেকটা কার্বনে 3টা সায়ানাইড আছে, এই যে ভেঙে লিখছো না? এখন চলো সিগমা বানাই, পাই বানাই, তোমাদেরকে সংকরায়ন সহ পড়াবো। আসো দেখো এই কার্বনে কয়টা সিগমা, সিঙ্গেল বন্ড মানেই সিগমা, 1 2 3 4, আর একটা এখানে সিগমা থাকবেই, এক্সট্রা গুলা পাই 1 2, তাহলে পাই হচ্ছে 2টা, সিগমা হচ্ছে 5টা। পাই হচ্ছে 2টা, সিগমা হচ্ছে 5টা। সবাইকে বুঝছি ভাইয়া? নন অর্গানিকের জন্য এই শর্টকাট গুলা কাজে লাগে না ভাইয়া, ওইটা হচ্ছে পরে অন্য সূত্রে যাইতে হয়, ওই যে হাফ VMCA দিয়ে, বুঝছো? এই সিঙ্গেল বন্ড মানেই সিগমা, 1 2 3 4 5, আর বাকি এক্সট্রা যে বন্ড থাকবে সিঙ্গেলের উপরে সবগুলাই পাই, 1 2 2টা পাই। যেমন আরেকটা যৌগ যদি আমি একে দেখাই, ধরো তোমার কাছে আছে CH3 CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড C CH3। ধরো এই যোগে বললাম সিগমা কত, পাই কত, আর সংকরায়ন কি, এগুলা যদি বের করো। ধরো এটা সংকরায়ন কি হবে বলো তো? সিঙ্গেল বন্ড না, তাহলে sp3, আর এখানে দেখো একটা ট্রিপল বন্ড আছে না, তার মানে কি sp সংকরায়নে সংকরিত। চলো, না কোনো সমস্যা নেই আফিফ ভাইয়া, এমনি এমনি দেখি, আমরা একসাথে দেখি। দেখো এটা খেয়াল করো, এটা সংকরায়ন কি হবে ভাইয়া? 4টাই সিঙ্গেল বন্ড, sp3। এটা সংকরায়ন কি হবে? দেখো একটা ডাবল বন্ড আছে, তার মানে sp2। এখানেও একটা ডাবল বন্ড আছে, তার মানে এটাও sp2। এখানে দেখো একটা ট্রিপল বন্ড আছে, তার মানে sp। এখানে দেখো ট্রিপল বন্ড আছে, তার মানে sp। আর এখানে দেখো সবগুলো সিঙ্গেল বন্ড, মানে sp3। ডান, সংকরায়ন ডান। এবার চলো সিগমা আর পাইটা হিসাব করি। ওকে, সিগমা আর পাইটা হিসাব করে দেখো, সিগমা 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 সিগমা, এখানেও 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 সিঙ্গেল বন্ড মানেই সিগমা, আর সিঙ্গেলের উপর এক্সট্রা যা থাকবে, ধরো এখানে আছে একটা পাই, এখানে আছে 2টা পাই, তাহলে টোটাল পাই হচ্ছে 3টা, সিগমা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা, তাহলে 13,3। বলো ভাইয়া এখন কি ইনশাল্লাহ আরেকটু কনফিডেন্ট হইছো যে না ইনশাল্লাহ পারবো? বলো ভাইয়াকে, এখন কি আরেকটু কনফিডেন্ট হইছো কিনা যে ইনশাল্লাহ পারবো? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, মাশাল্লাহ। আজকে একটু বেশি টাইম নিতেছি, একটু সময় দাও ভাইয়াকে, আর 5-6 মিনিট শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, গুড। এগুলো অলরেডি দেখছি, সিগমা পাই অনেকগুলো আমরা দেখছি ভাইয়া। এখন এই যে এই যোগটা থেকে বের করো ভাইয়া সবাই, সিগমা পাই কয়টা দেখি তো পারি কিনা। সিগমা পাই কয়টা? চলো গণ 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 গণ, সবাই 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 কুইকলি। আচ্ছা মাশাল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে ভালো লাগতেছে, সবাই কত লক্ষ্মী সোনার মতো পড়তেছো, ধৈর্য ধরতেছো, এবং সুন্দর মতো অ্যান্সার দিচ্ছ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। বলো এটার অ্যান্সার কি হবে ভাইয়া? আচ্ছা দেখো সিগমা তার মানে সিঙ্গেল বন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সিগমা আছে 11টা, পাই কয়টা আছে চলো গুনি। পাই হচ্ছে যে 1 2 3 4, পাই হচ্ছে 4টা, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে ডি। ওকে, না সমস্যা নেই, ভুল হইতেই পারে, ভুল হওয়াটা খুব স্বাভাবিক, এটা ভুলের কিছু না, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ আচ্ছা, ওকে ডান, ওকে ডান। চলো ভাইয়া এটা আসি, বেনজিন বলয়ে পাই বন্ডের সংখ্যা কত? সিগমা বন্ড শক্তিশালী, পাই বন্ড দুর্বল। পাই তো জাস্ট নর্মাল আকর্ষণ, আর সিগমা তো সরাসরি অধিক্রমণ। হ্যাঁ আচ্ছা বলো, উপরেরটা অনেকে দেখেনি, সমস্যা নেই ভাইয়া। বলো বেনজিন বলয়ে কি কি থাকে ভাই? এই যে কার্বনের সাথে হাইড্রোজেন, 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 এই
এখানে সিগমা কয়টা আর পাই কয়টা বুঝতেই পারতেছো, পাই কিন্তু 3টা, পাই হচ্ছে 3টা। ওকে, আমাদের আজকের জন্য লাস্ট কুইজটা লঞ্চ করতেছি, এটা পারতে হবে কিন্তু ভাইয়ার মানিজ্যতার ব্যাপার, ঠিক আছে? কুইজটা লঞ্চ করলাম, আশা করি তোমরা পারবা, ভাইয়ার মানিজ্যতার ব্যাপার ভুল করো না, ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে বেনজিনের সিগমা বন্ধন কতটি, নাও করে ফেলো সবাই। ওকে, পোলটা ক্লোজ করে দেই। আচ্ছা দেখো ভাইয়া, এটার অ্যান্সার কিভাবে বলবো, দেখো সিগমা কয়টা বন্ধন আছে বেনজিনে, দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সিগমা আছে 12টা, পাই আছে 3টা, 1 2 3, পাই আছে 3টা, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া, 12টা এ। হ্যাঁ, আচ্ছা না এরকম নাই ভাইয়া, একে একে দেখতে হবে ইমন। হ্যাঁ, লিডার বোর্ডটা একটু দেখি ভাইয়া, আব্দুল্লাহ, ইশাদ জাহান, ফাতিন, জুই, আসফিয়া, হাদিউল ইসলাম, ফাহিম, অহনা, আসিয়া, স্বস্তিকা। ওকে, ভেরি গুড ভাইয়া। সবাই এখন ইনশাল্লাহ পারছো তো নাকি? এখন কি মনে হয় জৈব যৌগ কিছুটা সহজ হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ, একটু একটু করে বলো, জৈব যৌগ কিছুটা সহজ হচ্ছে ইনশাল্লাহ, একটু একটু করে ইনশাল্লাহ হচ্ছে নাকি? হবে ভাইয়া, আরো সহজ হবে, আজকে একটু কঠিন, হয়তো এরপর দিন আরেকটু ভালো লাগবে, আরেকটু ভালো লাগবে। শুধু ভাইয়া একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে ভাইয়া, সেটা হচ্ছে কষ্ট করে ভাইয়ার কথাগুলো একটু শুনো, একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে ক্লাস করো। তোমরা ছোট মানুষ, বাচ্চা মানুষ, তোমরা অধৈর্য হয়ে যাবা, রাগ করবা, বা ধরো উল্টাপাল্টা প্রশ্ন করবা, এটাই খুব স্বাভাবিক। কিন্তু জৈব যৌগের ক্ষেত্রে ভাইয়া দেখো, সব ক্লাসে কিন্তু তোমাদের সবকিছু আমি অ্যান্সার দিছি, সবকিছু করছি। জৈব যৌগের ক্লাসে একটু চেষ্টা করো ভাইয়ার কথাগুলো শোনার, ওকে? এটা একটু চেষ্টা করো। আচ্ছা, এটা একটু জাস্ট চেষ্টা করো, তাহলেই হবে ভাই, এইটুকুই ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, হ্যাঁ, আর কিচ্ছু না। দেখবা অনেক সহজ লাগবে ইনশাল্লাহ সবকিছু। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি ভাইয়া, প্রোপেন মিথেনের সমগোত্রক ব্যাখ্যা করো, একটু ব্রেইনস্টর্ম করো, চিন্তা ভাবনা করো, আশা করি এটা তোমরা পেয়ে যাবা। তোমাদের এটা নিয়ে একদমই টেনশন করা লাগবে না, তোমরা খুবই চমৎকার মাইন্ডের মানুষজন, তোমরা এটা খুব ভালো মতো পেরে ফেলবা। ওকে, সো অনেকক্ষণ কথা বললাম, আজকের ক্লাস ভাই আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো ভাইয়া। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে ভাইয়া। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।